হ্যালো গাইস, হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? বাচ্চারা সবাইকে স্বাগতম আমাদের ম্যাগনেটের সেকেন্ড লেকচারে। আমরা তো প্রথম ক্লাস করেই ফেলছি। প্রথম ক্লাসটা হচ্ছে অনেকটা ইন্ট্রোডাক্টরি লেকচার ছিল, যেখানে আমরা ম্যাগনেটের ইন্ট্রোডাকশন দেখছি, ম্যাগনেট কি জিনিস অ্যান্ড কিছু হিস্টোরিক্যাল অ্যানালাইসিস, যে কিভাবে ম্যাগনেট জিনিসটা আসছে, কিছু কিছু ম্যাগনেটিক মেটেরিয়ালস, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের আরও একটাবার পড়া লাগবে। বাট এই জিনিসগুলো আমরা গিয়ে পড়বো হচ্ছে চ্যাপ্টার লাস্টে। তোমাদের চ্যাপ্টারের যে প্রথম পার্টটা, সেটা হচ্ছে একটা মুভিং চার্জ, জাস্ট একটা মুভিং চার্জ না, যদি কন্টিনিউয়াসলিও চার্জ মুভ করে তার জন্য কিভাবে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, সেটা নিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টারের প্রথম পার্টে পড়াশোনা করা লাগবে। সো আজকের ক্লাসটা আমি একটু বলে রাখি, আমরা লাস্টের দিন চৌম্বক বলরেখা নিয়ে পড়াশোনা করছিলাম, ম্যাগনেটিক ফ্লাক্স নিয়েও পড়াশোনা করছিলাম। আজকের আলোচনা ম্যাগনেটিক ফ্লাক্স থেকেই শুরু হবে, সেখান থেকে আমরা আগাবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, দেন হচ্ছে চার্জ এবং ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ যদি গতিশীল হয়, তখন সেই চার্জের গতিপথ কেমন হবে। দুই রকমের গতিপথ হইতে পারে, দুই রকম না, তিন রকমের গতিপথ হইতে পারে, তিনটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং লাস্টে গিয়ে যদি দেখি সময় আছে, তাইলে হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষাটা পড়বো। ওকে গাইস, তাহলে দেখেন, যারা ক্লাসে জয়েন করছেন আপনাদের তো আসলে কি আর বলবো বলেন, আপনাদের তো পরীক্ষা চলে আসতেছে কয়েকদিন পর, ইয়ার ফাইনাল এক্সাম না, ইয়ার ফাইনাল এক্সাম তো চলেই আসছে বলা যায়। তো এখন পরীক্ষা চলে আসছে, এখন যদি পড়ালেখা না করিস, তুই লাইভ ক্লাস কর, রেকর্ড কর, যা খুশি কর, যদি না পড়িস তোকে কিন্তু আমি রক্ষা করতে পারবো না, ঠিক আছে? তখন এসে কানলে হবে না যে প্রমিত ভাই আর 2 মাস বাকি আছে, আমাকে একটা টোটকা দেন, আমি যেন পরীক্ষায় ফাটাই দিয়ে আসতে পারি। টোটকা কি তখন আমি আকাশ থেকে নিয়ে আসবো? সারা বছর ধরে বলতেছি পড়ালেখা কর, এটা তো ভালো লাগে না। যাই হোক গাইস, কি অবস্থা? ও মাই গড, নমস্কার দাদা, নমস্কার দাদা, কেমন আছেন? সেই ম্যান সেই, আজকের দিনটা যা গেছে না, সেই গেছে। মনে করো আজকে ঘুম থেকে উঠছে তাড়াতাড়ি, ঠিক আছে? তাড়াতাড়ি মানে হচ্ছে 12টার দিকে উঠছে, এটাই আমার জন্য তাড়াতাড়ি আসলে। দেন হচ্ছে আবার বিকালেও একটু ঘুমাইছি, আবার হচ্ছে খাওয়া দাওয়াও করছি। আমার খাওয়া দাওয়ায় খুবই রেগুলারিটি, বাট আজকে আবার খাওয়া দাওয়াও করছি ঠিকঠাক। মনে করো একটা পিকচার পারফেক্ট, একদম ছবিতে বাঁধায় রাখার মতো। আমার আম্মু যদি খালি আজকে দিনটা দেখতো যে আজকে সারাদিন আমি কি কি করছি, আমার আম্মুর চেয়ে খুশি আজকে কেউ হইতো না। যাই হোক গাইজ, লেটস গো। ভাইয়া ইয়ার ফাইনাল, হ্যাঁ দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বজলু। আমার নাম হচ্ছে মিস্টার বজলু আলী। তুমি একটু সার্চ দিও, গুগলে সার্চ দিও, বজলু আলী লিখে পেয়ে যাবো আমাকে, ঠিক আছে? লেটস গো গাইস, শুরু করে দিই। ওকে, সো লাস্টের দিন হচ্ছে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে কিছুটা পড়াশোনা করছিলাম। যেমন আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছিলাম ফ্লাক্সের ব্যাপারে। ইন জেনারেল আমরা ইলেকট্রিক ফ্লাক্স নিয়েও পড়ছি। ফ্লাক্স জিনিসটা কি বলতো? কোনো একটা কিছুর প্রভাব যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, সেটা আমরা প্রকাশ করি হচ্ছে ফ্লাক্সের মাধ্যমে। যেমনটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, সেখান থেকে একটু শুরু করি। ধরো এখানে সূর্য আছে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে সূর্য। ওকে, এই সূর্য থেকে কি হয়? আলো, তাপ, এগুলো চারদিকে ছড়ায় পড়ে। সেটাকে আমরা দেখাইতে পারি কিভাবে? সেটাকে আমরা দেখাই যেইভাবে। ওকে, আমরা এইভাবে দেখাই না, আসতেছে আলো কি এইভাবে আসে নাকি? এইভাবে দাগ দাগ হয়ে আলো আসে নাকি? তুমি কি দাগ দাগ আলো দেখো? অবশ্যই না। তাহলে ভাই আমরা এভাবে কেন দেখাই? আমরা বুঝাই যে আলোটা চারদিকে ছড়ায় যাচ্ছে। তো তুমি বলতে পারো এটা হচ্ছে লাইটের ফ্লাক্স। লাইট চারদিকে কি করতেছে? ছড়াই যাচ্ছে। ওকে, চারদিকে কি হচ্ছে? চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ওকে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ওকে ফাইন, এটা গেল সূর্যের জন্য। সূর্যের চারদিকে তো আলো ছড়ায় যাবে। এখন ধরো তোমার বাসায় একটা বাল্ব আছে। কি আছে বাসায়? একটা বাল্ব। ওকে ওকে ওকে, এই বাল্বের এই দুই পাশে আমরা কি করছি? দুইটা আবরণ লাগাই দিছি, ঠিক আছে? যেন আলো ওই দিকে যাইতে না পারে, আলো খালি এই দিকে আসবে। তাহলে বলো তো এখন আলো কোন দিকে ছড়াবে? তুমি এটা কেমনে দেখাবা? তুমি বললা ভাইয়া তাহলে এখন আলো আসবে এইভাবে, 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 এইভাবে। এটা কি আসলে? এটা ফ্লাক্স। ফ্লাক্স দিয়ে আমরা কি বুঝতেছি? আলো ছড়াচ্ছে এই দিক বরাবর, ওই দিকে ফ্লাক্স আছে? ফ্লাক্স নাই, তার মানে ওই দিকে আলো যাচ্ছেও না। সো ফ্লাক্স যে শুধুমাত্র কারেন্টের হবে, বা শুধুমাত্র চার্জের হবে, বা শুধুমাত্র ম্যাগনেটের হবে, এমন কিন্তু না। যে কোনো কিছু যেটা ছড়াই যাচ্ছে চারদিকে, তাকে আমরা চাইলে ফ্লাক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই ফ্লাক্সের ছবি বা বলরেখার ছবি কি ইচ্ছা মতো আঁকলে হবে? ইচ্ছা মতো আঁকলে কিন্তু হবে না, কারণ এইটা কিভাবে ছড়াই যাচ্ছে সেটা বলরেখা দিয়ে তোমার পারফেক্টলি রিপ্রেজেন্ট করা লাগবে। যেমন তুমি যদি চিন্তা করো, ধরো আমি লাইটের কথা চিন্তা করি, লাইটের মধ্যে আমি দুইটা পজিশন নিচ্ছি। একটা হচ্ছে একদম এখানে লাইটের কাছে, ঠিক আছে? আর একটা হচ্ছে একটু দূরে, ধরো এখানে। বলো তো কোথায় আলোর তীব্রতা বেশি? তোমার কাছে কি মনে হয়, এখানে আলো বেশি পাবা নাকি এখানে আলো বেশি পাবা? তোমার ইনটিউশন কি বলে? ভাইয়া আমি এখানে আলো বেশি পাবো, আমি এখানে আলো কম পাবো। এটা ফ্লাক্সের মাধ্যমে এক্সপ্লেন করা যায়। দেখো তো ফ্লাক্স কোথায় বেশি, বলরেখা কোথায় ঘন, বলরেখার ঘনত্ব কোথায় বেশি? এখানে বেশি, এখানে কম।
ঠিক আছে, এখানে বলরেখার ঘনত্ব কম, এখানে বলরেখার ঘনত্ব বেশি। তাহলে যেখানে বলরেখার ঘনত্ব বেশি সেখানে তুমি যার বলরেখা আঁকছো তার মান বা তীব্রতাও বেশি। যেমন এখানে আমরা কার বলরেখা আঁকছি? আলোর বলরেখা। তার মানে অবশ্যই এখানে আলোক তীব্রতা কি হবে? আলোক তীব্রতা বেশি। বুঝতে পেরেছো? আলোক তীব্রতা বেশি। তাহলে দুইটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা ফ্লাক্স থেকে পাই। প্রথমত তোমাকে যদি কোনো একটা কিছুর ফ্লাক্স এঁকে দেয় তুমি বুঝতে পারবা সেই জিনিসটা ছড়াচ্ছে কিভাবে। যেমন এখানে লাইটের ফ্লাক্স আঁকা আছে, সো সূর্য থেকে লাইট কিভাবে ছড়াচ্ছে এটা আমরা ফ্লাক্স থেকেই বুঝতেছি। অলসো দুইটা পয়েন্টে যদি তোমাকে কোনো একটা রাশির কম্প্যারিজন করতে বলে যে এই পয়েন্টে এই রাশির তীব্রতা বেশি বা মান বেশি নাকি এই পয়েন্টে বেশি, সেটা তুমি ফ্লাক্স থেকে করে ফেলতে পারো। যেখানে ওই রাশির ফ্লাক্সের ডেনসিটি বেশি হবে বা ফ্লাক্স ঘনত্ব বেশি হবে সেখানে ওই রাশির মানও বেশি হবে। যেমন এখানে আলোক তীব্রতার কথাই যদি আমি বলি, এখানে আমার কি আলোর ডেনসিটি বেশি বা আলোক বলরেখাগুলো অনেক কাছাকাছি, তার মানে এখানে আলোক তীব্রতাও হবে বেশি, এখানে হবে কম। তার মানে ফ্লাক্স কিন্তু ইচ্ছা মতো আঁকলে হবে না। তুমি বললা ভাইয়া এখানে আমি একটা লাইট বসাইছি কিরকম, এরকম, ঠিক আছে ভাইয়া, আমি লাইটের দুই পাশে দিছি কাভার, আমি বললাম ওকে দাও সমস্যা নাই। ভাইয়া আমি বলরেখা আঁকছি কেমনে জানেন? আমি না ভাইয়া বলরেখা আঁকছি এমনে, এটা তো কাল্পনিক রেখা ভাইয়া, এটা কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে। তুমি চিন্তা করো তো তুমি এটা কি আঁকছো, আসলে জগা খিচুড়ি হয়ে গেছে। তুমি যদি ভাবো তোমার এই বলরেখা অনুযায়ী আলোর তীব্রতা সবচেয়ে বেশি হবে এখানে এবং সবচেয়ে কম হবে এখানে, এটা কি কখনো হয়? এরকম তো হয় না। সো জিনিসটা কাল্পনিক ঠিক আছে, বাট অবশ্যই লজিক্যাল হওয়া লাগবে, ইললজিক্যালি আঁকা যাবে না। ওকে, যেখানে তীব্রতা বেশি সেখানে বলরেখা থাকবেও বেশি, যেখানে তীব্রতা কম সেখানে বলরেখা থাকবেও কম। বুঝছো? একদম সহজ। বলরেখার ফ্লাক্স কোয়াইট সিমিলার জিনিস, খুব বেশি পার্থক্য নেই। ওকে গাইস, গুড। এবার ভাইয়া ধরেন আমি আপনাকে এরকম একটা বলরেখা এঁকে দিলাম, ধরো চুম্বকে আসি এবার, এই হচ্ছে আমাদের চুম্বক, নর্থ সাউথ। ওকে, চুম্বকে কি হয়? চুম্বক বলরেখাগুলো দেখতে কেমন হয়? এই যে এখান থেকে এভাবে, এটা কি এখানে শেষ হয়ে যায়? না, চুম্বক বলরেখার কোনো শেষ নেই, এটা একটা লুপ। এটা কি? লুপ। তাহলে আমরা এরকম কিন্তু বলবো না যে নর্থ থেকে শুরু হবে সাউথে এসে শেষ হবে, এরকম না। এভাবে লুপ আকারে জিনিসটা চলতেই থাকবে, এভাবে লুপ আকারে চলতেই থাকবে, লুপ আকারে চলতেই থাকবে। সেম এই পাশে লুপ আকারে চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনো থামাথামি নাই কিন্তু। ঠিক আছে, এভাবে। এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা। এই জিনিসটাকে তুমি ম্যাগনেটিক ফ্লাক্সও বলতে পারো, মানে বলরেখা জিনিসটা আসলে ফ্লাক্স। তার মানে এই ম্যাগনেটের চারপাশে তার ম্যাগনেটিক ইফেক্ট কিভাবে ছড়ায় যাচ্ছে সেটা আমরা এই বলরেখা দেখে বুঝতে পারি। এই বলরেখা দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মধ্যে ম্যাগনেটিক ইফেক্টটা চারদিকে ছড়ায় গেছে। যদি এখানে আমি অন্য একটা ম্যাগনেটিক মেটেরিয়াল বা অন্য একটা ম্যাগনেটকে নিয়ে আসি, তার উপর অবশ্যই এই ম্যাগনেটটা কি করবে? বল প্রয়োগ করবে, এবং বলটা কোন দিকে প্রয়োগ করবে সেটাও বলরেখা থেকে বের করা সম্ভব। কি বলেন ভাইয়া, এটা কেমনে বের করা সম্ভব? ধরো তুমি যদি এখানে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল রাখো, কোথায় বা এখানে একটা ম্যাগনেট রাখো, যেটা রাখো না কেন, ধরো একটা নর্থ পোল রাখছো, কি একটা নর্থ পোল। আমরা জানি সিঙ্গেল নর্থ পোল এক্সিস্ট করে না, কেন করে না চ্যাপ্টার লাস্টে গিয়ে পড়বো। হ্যাঁ, এগুলো চ্যাপ্টার লাস্টে আলোচনা করা আছে, কি বলবো বলো, তোমাদের বইয়ের মধ্যে এভাবে লেখা আছে সবকিছু, সো চাইলেও উল্টা করে পড়াইতে পারতেছি না। ওকে, সেখানে যদি আমরা একটা সিঙ্গেল নর্থ পোল রাখি, যদিও রাখা সম্ভব না কারণ সিঙ্গেল নর্থ পোল এক্সিস্ট করে না, যদি রাখি সে বল লাভ করবে কোন দিকে? দেখো তো এই বরাবর একটা বলরেখা আছে না? আছে তো। এই পয়েন্টে বলরেখায় অঙ্কিত স্পর্শক বরাবর সে বল লাভ করবে, ঠিক আছে? এই বরাবর সে একটা ম্যাগনেটিক ফোর্স লাভ করবে। যদি ভাইয়া আমি এখানে রাখি, এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর বল লাভ করবে। যদি ভাইয়া আমি এখানে রাখি, এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর বল লাভ করবে। ভাইয়া যদি আমি এখানে রাখি, এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর বল লাভ করবে। বুঝছেন? তাহলে এই ফ্লাক্স বা বলরেখা থেকে ইনফরমেশন পাওয়া যায় হচ্ছে তিনটা। প্রথমত ইফেক্টটা কিভাবে ছড়াচ্ছে চারদিকে, দ্বিতীয়ত কোন জায়গায় ইফেক্টের মান বেশি, কোন জায়গায় ইফেক্টের মান কম। যেমন তোমার যদি আমি এখানে বলি কোথায় ম্যাগনেটিক ফোর্স সবচেয়ে বেশি হবে, দেখো তো ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো সবচেয়ে ডেন্স কোথায়? সবচেয়ে ডেন্স হচ্ছে এই জায়গায়। সো দেখা যাবে এরকম একটা পয়েন্টে তুমি যদি একটা নর্থ পোল এনে রাখো, সে সবচেয়ে বেশি বল অনুভব করবে। ঠিক আছে, এখানে বল বেশি। ওকে ওকে, ঠিক আছে। এখানে কি হবে? এখানে অবশ্যই বল কম, কারণ এখানে বলরেখা কম, সো দেখা যাবে এখানে বল কম। যেখানে বলরেখা বেশি সেখানে বলও হবে বেশি বা তীব্রতা হবে বেশি বা ইফেক্টটা পড়বে বেশি। এখানে কি ইফেক্ট? ম্যাগনেটিক ইফেক্ট। ম্যাগনেটিক ইফেক্ট মানে কি? ম্যাগনেটিক ফোর্স দিবে। ওকে, তাহলে যেখানে ফিল্ড লাইন বেশি বা বলরেখা বেশি সেখানে ইফেক্টটা বেশি, আর যেখানে ফিল্ড লাইন কম সেখানে ইফেক্টটা কম।
তাহলে আমরা তিনটে ইনফরমেশন পাচ্ছি। আবারও বলি, প্রথমত ইফেক্ট ছড়াচ্ছে কিভাবে, ইফেক্ট বেশি কোথায়, ইফেক্ট কম কোথায়, এবং ইফেক্টটা কোন ডিরেকশনে কাজ করবে। কারণ তুমি বলতে পারো যে ভাই এখানে আমি কি ইফেক্ট দেখবো, এখানে তুমি দেখতেছো আলোটা যাচ্ছে কোন দিকে, তোমার যদি বলা হয় এই পয়েন্ট থেকে আলো কোন দিকে যাবে, বলো তো কোন দিকে যাবে, এই যে বলরেখা যেদিক কাজ করছে সেদিকে আলো যাবে। ওকে ভাইয়া, এই পয়েন্টে বলরেখা বা আলো কোন দিকে যাবে, বলরেখা যেদিক কাজ করছে সেই দিকে যাবে। বুঝছো, একদম সহজ। তাহলে বলরেখা বা ফ্লাক্স থেকে আমরা তিন ধরনের ইনফরমেশন পাই। ইফেক্ট ছড়াচ্ছে কিভাবে, ইফেক্ট বেশি কোথায় কম কোথায়, এবং ইফেক্টটা কাজ করবে কোন দিকে। ক্লিয়ার গাইস? গুড। আরও একটি ইনফরমেশন পাওয়া সম্ভব, সেটা হচ্ছে ইফেক্টটা কোথায় ইউনিফর্ম এবং কোথায় ইউনিফর্ম না। বুঝলাম না ভাইয়া, বুঝাই দিচ্ছি। ধরো আমি তোমাকে এখানে জাস্ট একটা ম্যাগনেট বা একটা বার ম্যাগনেট এঁকে দিলাম, এটা হচ্ছে একটা বার ম্যাগনেট, ঠিক আছে। এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, এখান থেকে বলরেখা বের হবে। এই ছবিগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাও বাবা, আগামী 10-12 লেকচার তুমি এগুলাই দেখবা, ঠিক আছে। এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাও যত দ্রুত। ভাইয়া আমার ম্যাগনেট ভাল লাগে না, ভালো লাগতে হবে, এখন ভালো না লাগলেও কয়েকদিন পর ভালো লেগে যাবে, কারণ ভালো না লেগে আসলে কোনো উপায় নাই, ঠিক আছে। ওকে, একদম সহজ, এবং ভিতর দিয়েও কিন্তু বলরেখা থাকবে। ওকে, আমি যদি বলি এটা কি, চৌম্বকটার ম্যাগনেটিক ফিল্ড, তাই না? যেখানে যেখানে বলরেখা আছে সেখানেই ম্যাগনেটিক ফিল্ড আছে, সহজ কথা একদম। যেখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড লাইন বা বলরেখা পাবা সেখানেই ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করতেছে। তাহলে এইটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। দ্য কোয়েশ্চেন ইজ, এই ম্যাগনেটিক ফিল্ড কি কনস্ট্যান্ট? সব জায়গায় কি ম্যাগনেটিক ফিল্ডের মান সমান হবে? অবশ্যই না। সমান হবে মানে কি, বা ম্যাগনেটিক ফিল্ডের মান সমান বলতে আমরা কি বুঝতেছি, সব জায়গায় কি একই পরিমাণ ইফেক্ট দেখা যাবে কিনা? দ্য অ্যান্সার শুড বি নো। কেন? কারণ তুমি দেখতেই পারতেছো এখানে বলরেখার ডেনসিটি বেশি, এখানেও ডেনসিটি বেশি, এখানে ডেনসিটি তার চেয়ে কম, এখানে ডেনসিটি আরো কম, ঠিক আছে। সো আমি যদি বলি এখানে ডেনসিটি বেশি, ঠিক আছে, ডেনসিটি বেশি, এখানে বলরেখার ডেনসিটি তুলনামূলক কম, ঠিক আছে, এবং এখানে দেখো ডেনসিটি আরো কম। ওকে, ডেনসিটি কি আরো কম। তাহলে ভাইয়া বলরেখার ডেনসিটি যদি কমে যায়, ইফেক্ট কি কমবে না? অবশ্যই কমবে। তার মানে ইফেক্ট সবচেয়ে বেশি এখানে, ম্যাগনেটিক ইফেক্ট এখানে তার চেয়ে কম, এখানে আরো কম। তাহলে এটাকে কি তুমি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলতে পারো? অবশ্যই বলতে পারো না। তার মানে এটা কি একটা, এটা একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। কি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে সুষম না, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড সুষম কখন বলতাম, যদি সব জায়গায় ইফেক্ট একই রকম হইতো, এখানেও যাই ইফেক্ট এখানেও তাই, যদি এরকম হইতো তখন বলতাম এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র বা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ভাই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি পাওয়া যাইতে পারে? অবশ্যই পাওয়া যাইতে পারে। কেন পাওয়া যাবে না বলো তো? ধরো এখানে আমি একটা নর্থ পোল রাখলাম, ঠিক আছে, এখানে আছে একটা নর্থ পোল। এবার একটু অন্যভাবে আঁকবো। কিভাবে আঁকবেন ভাইয়া? এখানে আছে একটা নর্থ পোল, বিশাল স্ট্রং একটা নর্থ পোল, ঠিক আছে। সাউথ পোল কোথায় ভাইয়া? সাউথ পোল লাগবে না, লাগবে তো এই যে এখানে আছে হচ্ছে একটা সাউথ পোল। ধরো দুইটা আলাদা ম্যাগনেট, ঠিক আছে, সেম ম্যাগনেটও হইতে পারে, আলাদা ম্যাগনেটও হইতে পারে, সমস্যা নেই। ধরো এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। বলো তো এইবার বলরেখাগুলো কোন দিকে কাজ করবে? এইবার বলরেখাগুলো কাজ করবে এইভাবে, ঠিক আছে, এইভাবে, 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 এইভাবে। ভাইয়া এই ডিরেকশনগুলো কি বলরেখার ডিরেকশন? নো, বলরেখার কোনো ডিরেকশন নাই। বলরেখা কি ভেক্টর রাশি নাকি যে ডিরেকশন থাকবে? না, কিন্তু বলরেখার কোনো ডিরেকশন নাই। তাহলে এটা কিসের ডিরেকশন? এটা হচ্ছে তুমি যদি এই পয়েন্টে একটা নর্থ পোলকে স্থাপন করো, সে কোন দিক বরাবর বল লাভ করবে সেটার ডিরেকশন। ওকে, আর তুমি তো বলতেই পারো যে ভাইয়া স্পর্শক তো আমি এইদিকেও আঁকতে পারি, স্পর্শক তো আমি এইদিকেও আঁকতে পারি। আমরা কি বলছি, ধরো একটা বলরেখা আছে, এই বলরেখার উপর কোনো একটা পয়েন্টে যদি নর্থ পোল স্থাপন করা হয়, সে বল লাভ করবে বলরেখার স্পর্শক বরাবর। স্পর্শক তো এইদিকেও হইতে পারে, স্পর্শক তো এইদিকেও হইতে পারে। বল কোন দিক লাভ করবে? এই যে অ্যারো যেদিকে দেওয়া থাকবে সেই দিক বরাবর স্পর্শক টাকা লাগবে। সো এই অ্যারোটা বেসিক্যালি ইন্ডিকেট করে ওই নর্থ পোলটা কোন দিকে বল লাভ করবে সেটা। বুঝতে পারছো? সহজ একদম, ভেরি গুড। এখানে যদি তুমি খেয়াল করো, এখানে বলরেখার ইন্টেন্সিটি যা, কোথায় ভাইয়া? এই যে এখানে, এখানে বলরেখার ডেনসিটি যা, এখানেও বলরেখার ডেনসিটি তাই, মাঝখানেও দেখো বলরেখার ডেনসিটি তাই। তার মানে প্রত্যেকটা জায়গায় কি বলরেখার ডেনসিটি সমান না? সমান। এখানেও যতগুলা বলরেখা, এখানেও ততগুলা, এখানেও ততগুলা, তার মানে সকল পয়েন্টে বলরেখার ডেনসিটি সেম। সকল পয়েন্টে বলরেখার কি সেম? ডেনসিটি সেম। ওকে, যদি সেম হয়
তখন এই ফিল্ডকে আমরা কি বলবো, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। দেখো এটা কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড, তাই না? যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে সেটাই ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, যে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডেনসিটি সেম, তখন সেই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বলবো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এখানে যে কেসটা দেখানো আছে সেটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের কেস, ঠিক আছে? এটা কি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এগুলো কিন্তু লাগবে, সামনে লাগবে, ঠিক আছে? এগুলো একটু বিক্ষিপ্ত আলোচনা, দেখবা বইয়ের শুরুতে এগুলো নিয়ে কিছুই বলা নাই। তোমাদের বইয়ের শুরুতে হচ্ছে প্রথমেই দেওয়া আছে ওয়েরস্টেডের পরীক্ষা, তারপর দেওয়া আছে হচ্ছে চৌম্বক বল, তারপর দেওয়া আছে চৌম্বক বলের দিক, তারপর চলে গেছে সরাসরি হচ্ছে বায়োট স্যাভার্ডে। বাট এই আলোচনাগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? ফ্লাক্স, তারপর ফ্লাক্স ডেনসিটি, এগুলো লাগবে। এগুলো না পড়েই হচ্ছে প্রথমেই অত দূরে যাওয়াটা ঠিক হবে না, আমরা গ্র্যাজুয়ালি আগাই, প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে তারপর হচ্ছে আগাবো। ওকে, সো এটা হচ্ছে একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের এক্সাম্পল। এবং এটা কি, এটা হচ্ছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যেখানে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ইফেক্ট সেম। তার মানে এই পয়েন্টে একটা নর্থ পোলকে রাখলে সে যতখানি বল লাভ করবে, এই পয়েন্টেও একটা নর্থ পোলকে রাখলে ঠিক ততখানি বলই লাভ করবে, এই পয়েন্টেও ঠিক ততখানি বলই লাভ করবে। তার মানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের তুমি যে কোনো পয়েন্টে যদি একটা নর্থ পোল কেন স্থাপন করো, সে সমপরিমাণ বলই লাভ করবে। বা অন্য যে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল কেন যদি স্থাপন করো, ফিল্ড যদি ইউনিফর্ম হয়, সবাই সমপরিমাণ বল লাভ করবে প্রত্যেকটা পয়েন্টে। চিন্তা করে দেখো তো, আমাদের যদি ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হতো, যাদের স্থির তড়িৎ পড়া আছে তাদের জন্য আসলে এই চ্যাপ্টার পড়া খুব সহজ, কারণ এই চ্যাপ্টারে অনেক জায়গায় তুমি স্থির তড়িতের সাথে রিলেট করতে পারবা, যেমন এই জায়গাটাই করতে পারবা। খেয়াল করো, আমরা ফোর্সের ফর্মুলা কি পড়ছিলাম স্থির তড়িতে? F is equals to QE, মনে আছে? অলমোস্ট সিমিলার একটা ফর্মুলা আমরা এখানেও পড়বো, সমস্যা নেই, অলমোস্ট সিমিলার ফর্মুলা। যদি ই এর মান কনস্ট্যান্ট হয়, ই কি ছিল? ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হয়, তখন ফোর্সের মান কি হইতো? কনস্ট্যান্ট হইতো না। তুমি চার্জ কি ইলেকট্রিক ফিল্ডের যেই বিন্দুতেই বসাও না কেন, সব পয়েন্টে তো ইলেকট্রিক ফিল্ডের মান সমান, তখন ফোর্সের মান কি হয়ে যায়? সেম। এখানেও কোয়াইট সিমিলার কনসেপ্ট। যখন তুমি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নিয়ে ডিল করবা, তার প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান সেম। সো তুমি যে কোনো পয়েন্টে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল বা একটা চুম্বককে এনে রাখো, সে সমপরিমাণ বলই লাভ করবে, ডিফারেন্ট বল লাভ করার কোনো সুযোগ নাই। ডিফারেন্ট বল কোথায় লাভ করবে? নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে। বুঝছো? শিওর? ভাই এটা কিসের ফর্মুলা, কবে পড়াইলেন? এটা স্থির তড়িতে পড়াইছিলাম রে, তুই পড়িস নাই, তোর দোষ, আমি তো পড়াইছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? এই পর্যন্ত কনফিউশন নাই কোনো? গুড। এবার কথা হচ্ছে ভাইয়া, এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এটাকে মাপবো কেমনে? এই যে এখানে যে ভাইয়া আপনি এত ছবি টবি আঁকলেন, আমি কি গুনবো একটা বলরেখা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাইলে ভাইয়া ম্যাগনেটিক ফ্লাক্সের মান 6? এভাবে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ক্যালকুলেট করা যায় না। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, যার মান আমরা সরাসরি বের করতে পারবো না। আমরা ম্যাগনেটিক ফ্লাক্স থেকে আরো কয়েকটা, আরো 2টা বা 3টার মতো রাশি আমরা ডিরাইভ করব এই ফান্ডামেন্টাল থিওরির উপর দাঁড় করিয়ে, দেন সেই রাশিগুলোর মান মেজার করব, দেন ব্যাক ক্যালকুলেশন করে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের মান বের করব। যেমন ম্যাগনেটিক ফ্লাক্স থেকে আমরা মেইনলি বের করি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। ওকে, মান বের করি না, চৌম্বক ক্ষেত্রের ডেফিনেশনটা বের করি। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে মোর ফান্ডামেন্টাল, হ্যাঁ? ফ্লাক্সের কে কি দিয়ে প্রকাশ করা হয়? ফাই দ্বারা প্রকাশ করা হয়। এই ফাই থেকে হচ্ছে আমরা ডিরাইভ করি বি বা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের মান ক্যালকুলেট করা সম্ভব। তুমি যখন ম্যাগনেটিক ফিল্ডের মান বের করতে পারবা, তখন ব্যাক ক্যালকুলেশন করে আবার ফ্লাক্সের মানও বের করতে পারবা। সো ফ্লাক্স কিন্তু এভাবে গুনে গুনে বের করা যাবে না, যে 3টা বলরেখা, 4টা বলরেখা, তাহলে ভাই ফ্লাক্সের মান 4 না। ফ্লাক্স একটা সম্পূর্ণ ফান্ডামেন্টাল প্রপার্টি, এবং ফিজিক্সে আমরা যেটা করি, দেখবা যে কোনো একটা থিওরি দেওয়ার আগে, ঠিক আছে, বা যে কোনো ফর্মুলা পড়ার আগে আমাদের কিন্তু কয়েকটা স্বীকার্য ধরে নিতে হয়। যেমন এই যে নিউটনের গতিসূত্রগুলো ছিল, এগুলো কিসের জন্য খাটতো? শুধুমাত্র জড়প্রসঙ্গ কাঠামোর জন্য। সো নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করার আগে আমরা ধৈরেই নেই যেখানে অ্যাপ্লাই করতেছি সেটা জড়প্রসঙ্গ কাঠামো, অজড়প্রসঙ্গ কাঠামো হইলে কিন্তু আর খাটবে না, ঠিক আছে? সো এরকম কিছু স্বীকার্য আছে, যে স্বীকার্যগুলো আমাদের ধরে নেওয়া লাগে, বা সেগুলো হচ্ছে মোর ফান্ডামেন্টাল, এবং তার উপর বেস করে আমরা আরও বেশ কিছু জিনিসপাতি ডিরাইভ করি। সেম কাহিনী এখানে, ফ্লাক্সটা হচ্ছে ফান্ডামেন্টাল, ফ্লাক্সটা আমরা সরাসরি মেজার করতে পারবো না, আমরা ফ্লাক্স থেকে অন্য একটা রাশিকে ডিরাইভ করব, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা এখনই করব, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা ফ্লাক্সের মান বের করব। ঠিক আছে, গুড। এখন ভাই ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি? লেখো, এটার একক হচ্ছে ওয়েবার। ওকে, একক কি? ওয়েবার, ওয়েবার, ঠিক আছে, ওয়েবার, WEBER, এটাকে প্রকাশ করা হয় WB দিয়ে। কি? WB, মনে থাকবে? তো WB জিনিসটা কি? ওয়েবার, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট।
পারবো শিওর, এমসিকিউতে কিন্তু চলে আসবে না। হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি? তুমি বললো ভাইয়া আমি পড়ি নাই, আপনি তো পড়ার নাই, স্লাইড বের করে কিন্তু তখন দেখাই দিব পড়াইছি, ঠিক আছে? ভুল যেন না হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি? ওয়েবার, ঠিক আছে? মনে থাকবে, শিওর, গুড। চলো সামনে আগাই। এবার হচ্ছে ভাইয়া চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, এখানে একটু কেয়ারফুল। প্রথম কথা, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটাকে তুমি চাইলে চৌম্বক ক্ষেত্র বলতে পারো। ওকে, দেখো এই তিনটা টার্ম হচ্ছে সিমিলার টার্ম। হ্যাঁ, চৌম্বক, এগুলো কনফিউজিং খুবই চৌম্বকের মধ্যে, মানে ইংলিশ টার্মগুলো কনফিউজিং না, বাংলা টার্মগুলো খুবই কনফিউজিং। এবং এই টার্মগুলো দেখবা বইয়ের মধ্যে বা ম্যাথের মধ্যে এক এক সময় এক এক নামে আসে, এবং কোনটা যে কোনটাকে ইন্ডিকেট করে সেটা আমাদের ফাইন্ড আউট করা লাগে এককের মাধ্যমে। প্রথমে একটু লেখো, চৌম্বক ক্ষেত্র যা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যও তাই, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্যও একই জিনিস, এবং চৌম্বক ক্ষেত্রের ঘনত্বও একই জিনিস। চৌম্বক ক্ষেত্র ঘনত্ব একই জিনিস, এই তিনটা একই জিনিস। ওকে, তাহলে একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আরেকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, আরেকটা হচ্ছে চৌম্বক ঘনত্ব। তিনটার যে কোনো একটা যদি তোমাকে বলা থাকে, তোমার বোঝা লাগবে এখানে বি এর কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? বি এর কথা না, বি এর কথা বলা হয় নাই, বি এর কথা বলা হয়েছে। খুশি হয়ে গেছে ভাইয়া, বি এর কথা বলছে, দেখ বেটা, বি এর কথা বলছে। ওকে, এই তিনটা যদি বলা থাকে তাহলে কার কথা বলা আছে? বি। আচ্ছা ভাইয়া, আরেকটা কি হইতে পারে? আরেকটা হয় হচ্ছে চৌম্বক প্রাবল্য শুধুমাত্র। আরেকটা আছে কি? আরেকটা আছে চৌম্বক প্রাবল্য। ওকে, এইটা আবার আলাদা। কি বলেন ভাইয়া? এখানে লিখছেন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, আরেকটা হচ্ছে চৌম্বক প্রাবল্য। ইয়েস, এই দুইটা আলাদা। এটা হচ্ছে বি, এটাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা, যেটা শুধুমাত্র চৌম্বক প্রাবল্য। ওকে, সো আমরা পড়বো, আমরা চ্যাপ্টার লাস্টে গিয়ে এই জিনিসটা পড়বো, চৌম্বক প্রাবল্য এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। আর চৌম্বক প্রাবল্যের মধ্যে একটা সম্পর্কও আছে। দেখবা যখন আমরা চ্যাপ্টার লাস্টের দিকে যাবো, আমাদের কাছে এরকম একটা ফর্মুলা আসবে, বি ইজ ইকুয়ালস টু মিউ এইচ। এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, আর এইটা হচ্ছে শুধুমাত্র চৌম্বক প্রাবল্য, এবং এই মাঝখানের জিনিসটাকে বলা হয় মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। সো টার্ম নিয়ে কনফিউজড হওয়া যাবে না, বাংলা নাম একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র অথবা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অথবা চৌম্বক ক্ষেত্র ঘনত্ব বা ডেনসিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আর একটা হচ্ছে শুধুমাত্র চৌম্বক প্রাবল্য বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ঠিক আছে? ওটা আলাদা, ওটা হচ্ছে এইচ। আর এই তিনটাই কি? বিকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন এই বি জিনিসটা কি ভাইয়া? নামের মধ্যে দেখতেছি ঘনত্ব, তার মানে এখানে কি কোনো আয়তনের ব্যাপার স্যাপার আছে? না, আয়তনের ব্যাপার স্যাপার নাই, বাট ক্ষেত্রফলের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা আমাদের স্থির তড়িতের বা চলতড়িতে আমরা পড়ছিলাম না চার্জ ডেনসিটি, মনে আছে? যে যে চার্জ ডেনসিটি, এটা কি ছিল বলতো? চার্জ ডেনসিটি বা কারেন্ট ডেনসিটি পড়ছিলাম আমরা হচ্ছে চলতড়িতে, আর চ্যাপ্টার 2তে পড়ছিলাম হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি কি ছিল? চার্জ ডেনসিটি ছিল একক ক্ষেত্রফলে চার্জ। কারেন্ট ডেনসিটি কি ছিল? একক ক্ষেত্রফলে কারেন্ট। তাইলে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেনসিটি বা চৌম্বক ফ্লাক্স ডেনসিটি কি হবে? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কি হবে বলতো? একক ক্ষেত্রফলে ফ্লাক্স। খুবই সহজ। যখন আমরা চার্জ ডেনসিটি পড়ছিলাম সেটা কি ছিল? একক ক্ষেত্রফলে চার্জ। যখন কারেন্ট ডেনসিটি পড়ছিলাম সেটা কি ছিল? একক ক্ষেত্রফলে কারেন্ট। এখন কি পড়তেছি? চৌম্বক ফ্লাক্স ডেনসিটি বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, সেটা কি হবে? একক ক্ষেত্রফলে ফ্লাক্সের মান। এটাকেই আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ভাই আমি না কিছুই বুঝি নাই, সমস্যা নেই, এখন বুঝবা। ধরো তোমার কাছে এইভাবে একটা চৌম্বক ক্ষেত্র আছে, লেটস সাপোজ এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখা, আমি এঁকে দিছি। ওকে, এগুলো হচ্ছে সব বলরেখা। এখন আমি এখানে কি করলাম? একটা নির্দিষ্ট ক্ষেত্র রাখলাম এইভাবে। ওকে, দেখো তো এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অনেকগুলা বলরেখা অতিক্রম করতেছে না? করতেছে তো, তাই না? অনেকগুলা বলরেখা অতিক্রম করছে। যেমন আমি যদি চিন্তা করি, এটা অতিক্রম করছে, এটা করছে, এটা করছে, এইটা হয়তো বা কোণা দিয়ে গেছে। তার মানে এই ক্ষেত্র বা এরিয়া বা সারফেসের মধ্যে দিয়ে, ধরো এটার এরিয়ার মান হচ্ছে এ, এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ চৌম্বক ফ্লাক্স অতিক্রম করছে। আমি ধরলাম ফাই পরিমাণ ফ্লাক্স অতিক্রম করছে। কতখানি? ফাই পরিমাণ ফ্লাক্স। কিভাবে রাখছো ক্ষেত্রটাকে? খেয়াল করছো? আমি কিন্তু বলি নাই, বাট স্টিল আমি ক্ষেত্রটাকে রাখছি কিভাবে? লম্বভাবে। সো ক্ষেত্র সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে থাকা লাগবে, ঠিক আছে? ক্ষেত্র সবসময় কিভাবে থাকা লাগবে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে। ওকে, লম্বভাবে।
তাহলে আমরা কি করছি, ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে একটা ক্ষেত্র রাখছি, অবজার্ভ করছি সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে কি পরিমাণ চৌম্বক ফ্লাক্স অতিক্রম করে। তাহলে এ ক্ষেত্রের মধ্যে দিয়ে বা লম্বভাবে রাখা এ ক্ষেত্রের মধ্যে দিয়ে ফ্লাক্স অতিক্রম করছে ফাই পরিমাণ। তাহলে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স অতিক্রম করবে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রম করবে ফাই ডিভাইডেড বাই এ। এইটাকেই বলা হয় বি। ঠিক আছে, এইটাই হচ্ছে বি। তাহলে বি জিনিসটা কি, বি জিনিসটা হচ্ছে ফাই ডিভাইডেড বাই এ। তবে কেয়ারফুল, এই যে এই এ হচ্ছে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল, কার সাথে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে। ঠিক আছে, এটা কি, এ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে রাখা ক্ষেত্রফল, ম্যাগনেটিক ফিল্ড এর সাথে লম্বভাবে রাখা ক্ষেত্রফল বা লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল। ওকে, এখন তুমি বললা ভাইয়া আমি যদি ক্ষেত্র লম্বভাবে না রাখি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, হালকা একটু মডিফিকেশন আসবে। কিরকম মডিফিকেশন ভাইয়া দেখান তো দেখি। ধরো তুমি বললা যে তুমি ক্ষেত্রটাকে রাখছো একটু বাঁকায়া। ঠিক আছে, কিভাবে রাখছো, একটু বাঁকায় রাখছো। কিভাবে বাঁকায় রাখছো, ধরো এই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন। ঠিক আছে, এভাবে 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 এভাবে। ওকে, তোমার ক্ষেত্র আছে কিভাবে, দেখো লম্ব ডিরেকশন হচ্ছে এইটা, এইটা হচ্ছে লম্ব ডিরেকশন। ঠিক আছে, এইভাবে যদি রাখতা তাহলে হচ্ছে এটা লম্ব হইতো। ঠিক আছে, বাট তুমি এইভাবে রাখো নাই, তুমি ক্ষেত্রটাকে কিভাবে রাখছো, তুমি ধরো ক্ষেত্রটাকে রাখছো এই বরাবর, এই এই। সো তুমি আসলে ছবি দেখেই বোঝার কথা, এখানে তুমি যে ক্ষেত্রটাকে স্থাপন করছো সেটা কিন্তু লম্ব ক্ষেত্র হয় নাই। ঠিক আছে, এইটার এরিয়া হচ্ছে এ। ওকে, এখন এই এরিয়ার মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স অতিক্রম করবে সেটা নির্ণয় করলেই কি হবে না, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি চিন্তা করো, ধরো তুমি একটা জিনিসকে এভাবে রাখছো। ঠিক আছে, ফ্লাক্স আসতেছে এইভাবে। ওকে, একদম এইভাবে আসতেছে, তুমি ক্ষেত্রটাকে লম্বভাবে রাখছো। লম্বভাবে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স অতিক্রম করবে, আমি যদি ওকে একটু বাঁকায় রাখি, ওর মধ্যে দিয়ে কি সমপরিমাণ ফ্লাক্স যাবে, যাবে না কিন্তু। আচ্ছা ধরো একটা রাস্তার মধ্যে প্রচুর বাতাস। ঠিক আছে, তুমি কি করলা, বাতাস আসতেছে এইভাবে, হ্যাঁ, তুমি একদম সোজাসুজি হয়ে দাঁড়াইলা, এইভাবে দাঁড়াইলা। তুমি যে পরিমাণ বাতাসের ধাক্কা খাবা, তুমি যদি একটু বাঁকায় দাঁড়াও, তুমি কি সমপরিমাণ বাতাসের ধাক্কা খাবা না, আরেকটু বাঁকায় দাঁড়াও আরো কম ধাক্কা খাবা। তুমি সবচেয়ে বেশি ধাক্কা খাবা কখন, যখন তুমি বাতাসের সাথে একদম 90 ডিগ্রি কোণে দাঁড়াবা। তার মানে যখনই তুমি বাঁকায় যাচ্ছ বা তোমার বডি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে অন্য কোনো অ্যাঙ্গেলে চলে যাচ্ছে বাতাসের সাথে, তুমি কিন্তু বাতাসের ধাক্কা কম খাচ্ছ, বাতাস তোমাকে কম হিট করতেছে। সেম কাহিনী, যদি এটা 90 ডিগ্রি কোণে থাকতো, যে পরিমাণ ফ্লাক্সকে অতিক্রম করতো, যখন ও 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেলে থাকবে, তখন অবশ্যই তার চেয়ে কম পরিমাণ ফ্লাক্স যাবে। তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের এরিয়া নেওয়া লাগবে এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণেই। সেটা কেমনে নিব ভাইয়া, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কোন অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই বরাবর এরিয়া যদি এ হয়, এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর এরিয়া কত হবে, এরিয়া হবে এ কস থিটা। ঠিক আছে, কত হবে, এ কস থিটা। বুঝতে পারতেছো কিনা, জাস্ট ভেক্টর রূপাংশ আর কিছুই না। এই বরাবর এরিয়া হচ্ছে এ, এরিয়া তো একটা ভেক্টর রাশি, এই বরাবর এরিয়া কি এ। তাইলে এই বরাবর এরিয়া কত হবে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর যদি অ্যাঙ্গেল থিটা হয়, হবে হচ্ছে এ কস থিটা। তাহলে এইবার ভাইয়া যদি এইটার মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্সের মান হয় ফাই, তাহলে অবশ্যই বি এর মান হবে ফাই ডিভাইডেড বাই এ কস থিটা, কারণ ফ্লাক্স অতিক্রম করছে ফাই। ওকে, কিন্তু কতটুকু লম্ব ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এ কি লম্ব ক্ষেত্রফল না, লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল নেওয়া লাগবে। লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল কত, এর উপাংশ এ কস থিটা। ঠিক আছে, অনেকের এখনো বুঝতে সমস্যা, আসো আর একটু বুঝাই। ওকে ভাইয়া এখনো বুঝি নাই, আপনি কি বললেন বুঝলাম না কিছুই ভাইয়া। সমস্যা নেই, ধরো তোমাকে বলা হয়েছে এই কিভাবে দেখাই, ধরো এই বরাবরই নাও। ঠিক আছে, আমি প্রথমে এরিয়াটা আঁকি। হ্যাঁ, ধরো এই বরাবর হচ্ছে আমরা এরিয়াটা রাখছি, কোন বরাবর, এই বরাবর, এইভাবে 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 এইভাবে। ঠিক আছে, এই বরাবর রাখছি হচ্ছে আমরা এরিয়া। ওকে ভাইয়া, এই বরাবর রাখছি এরিয়া। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের 90 ডিগ্রি লাইন কোনটা, একদম 90 ডিগ্রি যদি চিন্তা করেছি, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সে লাইনটা। ঠিক আছে, এই বরাবর যে ইয়াটা এরিয়াটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রির যে লাইনটা, সেখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, বলো তো সেই লম্বটা দেখতে কেমন হবে, সেই লম্বটা কাজ করবে হচ্ছে একদম এই দিক বরাবর। ঠিক আছে, একদম 90 ডিগ্রি থেকে এই দিক বরাবর কাজ করবে লম্বটা, এই বরাবর।
আমি এই তল থেকে কি করছি, একটা লম্ব আঁকছি। আচ্ছা, এটা লম্ব আসলে প্রপারলি মনে হচ্ছে না, এই বরাবর রাখতে পারো। এইটা হচ্ছে এই তলের সাথে লম্ব, ঠিক আছে? ওকে, কোন তলের সাথে? এই সবুজ তলের সাথে লম্ব। তুমি চাইলে এটাকে সবুজ দাও, দেখাইতে পারো, সেম কালার দিয়ে দেখাইলে মনে হয় ভালো হবে। এইটা হচ্ছে এই সবুজ তলটা, মানে 90 ডিগ্রি যে তলটা, তার সাথে লম্ব। ওকে, সিমিলারলি এই ইয়েলো কালারের যে সারফেসটা আছে তার সাথেও একটা লম্ব আছে। সেই লম্ব কোন দিক বরাবর কাজ করবে? ইয়েলো কালারের যে সারফেসটা তার সাথে যে লম্বটা, সেটা হবে হচ্ছে ধরো এরকম ডিরেকশন বরাবর। কিরকম ডিরেকশন? এরকম ডিরেকশন বরাবর, এরকম। এটা হচ্ছে এই সারফেসটার সাথে লম্ব। তুমি এই পাশ থেকে আরেকটা আঁকলে বুঝতে পারবা, জিনিসটা রিলেট করতে পারবা। এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এই সারফেসের সাথে লম্ব, এই ইয়েলো কালারের সারফেসের সাথে, ঠিক আছে? কোন সারফেসটা? ওমা, এই যে এটা, এইটার সাথে লম্ব হচ্ছে এটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দেখে মনে হচ্ছে না যদিও, বাট উপায় নাই আর কি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? মানে ওই সারফেসের সাথে আমরা একটা লম্ব আঁকছি। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা, এটা হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে ইয়েলো কালারের তলটার সাথে লম্ব, এবং এটা হচ্ছে গ্রিন কালারের তলটার সাথে লম্ব। এখন আমার সারফেস কোনটা? আমার সারফেস হচ্ছে ইয়েলো কালারেরটা, এটা হচ্ছে আমার সারফেস। ওকে, কোনটা ভাইয়া? এই যে এইটা, এইটা হচ্ছে আমার সারফেস, এইটা হচ্ছে আমার সারফেস। ওকে, দিলাম দাগ আপাতত, পরে মুছে দিব। আমার বলরেখা আসতেছে কিভাবে? বলরেখা আসতেছে হচ্ছে একদমই গ্রিন তল বরাবর। গ্রিন তল বরাবর কেন? কারণ আমার তো বলরেখার সাথেই লম্বটা নেওয়া লাগবে। সো ধরো বলরেখা আসতেছে এই বরাবর, এইভাবে, 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 ওকে, এইভাবে, 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 এইভাবে আসতেছে হচ্ছে বলরেখা। ওই সাইডেও বলরেখা আছে, ঠিক আছে? ওকে, এখন এই যে বলরেখা, এইটা এই তলের মধ্যে দিয়ে কি লম্বভাবে অতিক্রম করবে? অবশ্যই না। এই বলরেখার সাথে লম্বভাবে আসে হচ্ছে গ্রিন তলটা, যে গ্রিন যে সারফেসটা আছে না, গ্রিন সারফেস যেটা দেখতেছো, এইটা হচ্ছে বলরেখার সাথে লম্ব বরাবর অবস্থান করতেছে। এই ইয়েলো সারফেস কিন্তু না। ইয়েলো সারফেস বলরেখার সাথে একটা নির্দিষ্ট কোণে অবস্থান করতেছে, 90 ডিগ্রি কোণে না, অন্য একটা কোণে, ঠিক আছে? তুমি যদি দেখো বলরেখা কিন্তু এই যে এই বরাবরই আসছে, ঠিক আছে? এই যে এই বরাবরই আসছে, একদম গ্রিন লাইন বরাবর। ওকে, তাইলে যদি এই ইয়েলো লাইনের সাথে এই ইয়েলো সারফেসটা 90 ডিগ্রি কোণে থাকে, এই গ্রিন লাইনের সাথে কি ইয়েলো সারফেস 90 ডিগ্রি কোণে থাকবে? অবশ্যই না ভাই, এই অ্যাঙ্গেল অন্য কিছু একটাই হবে। এবং সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে থিটা। কোনটা? এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কোনটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এইটা, এই অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে না বোধহয়। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? থিটা কি? থিটা হচ্ছে, যদি একদম ইন জেনারেল বলি, এখানে থিটা কি হবে? থিটা হবে হচ্ছে তল ভেক্টর, লেখো, তল ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। তল ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড বি এর মধ্যবর্তী কোণ, বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, কোনো প্যারা নেই, এখনই বুঝে যাবো, চিন্তা করো না। প্রথম কথা, তল ভেক্টর কোনটা? আমার তল হচ্ছে এইটা, এইটা আমার সারফেস এরিয়া। ওকে, তার মানে তল ভেক্টর হচ্ছে এইটা। তল ভেক্টর কোন দিক কাজ করে? পরে আসছি না আমরা, তলের সাথে লম্ব বরাবর কাজ করে। তাহলে এটা যদি আমার ইয়েলো সারফেস হয়, তার সাথে লম্ব বরাবর কাজ করবে হচ্ছে তল ভেক্টরটা। ওকে, আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে বলরেখা বরাবর, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার এই দিকে। ওকে, এবং এই তল ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যে কোণ, সেইটা হচ্ছে থিটা। এখন মজার ব্যাপার হচ্ছে, এইটা যদি থিটা হয়, তাহলে অটোমেটিক্যালি এইটাও থিটা হয়ে যাবে। এইটাও, কি বলেন ভাইয়া? ওইটা থিটা হইলে এটা কেন থিটা হবে? তুমি একবার নিজেই চিন্তা করে দেখো। প্রথমত, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? কোন অ্যাঙ্গেলটা ভাইয়া? এই যে এই অ্যাঙ্গেলটা, বলো তো এটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। কেন ভাইয়া এটা 90 মাইনাস থিটা কেন হইল? কারণ এই তল ভেক্টরটা কি তলের সাথে লম্ব না? তার মানে অবশ্যই তলের সাথেই তল ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে এতটুকু হচ্ছে থিটা, তাহলে এতটুকু কি হবে? 90 মাইনাস থিটা। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি, এই অ্যাঙ্গেলটা আমার 90 মাইনাস থিটা। ওকে, এইটা কি আঁকছো বলো তো? এইটা আঁকছো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর আমার ক্ষেত্রফল নেওয়া লাগবে। সো আমরা ক্ষেত্রফল নিব এই পিছনেরটা, তার জন্যই তো এই ক্ষেত্রটা আঁকছি। এই পিছনের ক্ষেত্রটা কি বলতো? পিছনের ক্ষেত্রটা হচ্ছে এই ক্ষেত্রের প্রজেকশন বা এই ক্ষেত্রের ছায়া, যে কিনা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে, তাই না? আমরা একটু আগে উপাংশ নিচ্ছিলাম ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি বরাবর। সো এই পিছনের যে ক্ষেত্রটা আছে, সে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে থাকা লাগবে। তাইলেই তো আমরা লিখতে পারবো যে আলটিমেটলি B is equals to phi divided by A। এটা কি?
লম্ব বরাবর অবস্থিত ক্ষেত্রফল, এবং সেই ক্ষেত্রটাই হচ্ছে এই পিছনের সবুজ ক্ষেত্রটা। তাহলে পিছনের সবুজ ক্ষেত্র কার সাথে লম্ব বরাবর আছে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর। তাহলে ভাইয়া যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর থাকে, আমাকে একটু বলেন তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এই ক্ষেত্রটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। তাহলে এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমার পিছনে সেই লম্বভাবে অবস্থিত ক্ষেত্র। এটা কিন্তু অরিজিনাল ক্ষেত্র না। ক্ষেত্র কোনটা অরিজিনালি? অরিজিনাল সারফেস হচ্ছে এইটা, যেটাকে আমরা থিটা কোণে অবস্থান করাইছি বা থিটা কোণে রাখছি। সো আমরা ক্ষেত্রকে এনে 90 ডিগ্রি কোণে না রেখে কি করছি? একটা নির্দিষ্ট কোণ থিটাতে রাখছি, ঠিক আছে? 90 ডিগ্রি কোণে রাখি নাই বা লম্ব বরাবর অবস্থান করাই নাই। তাহলে অবশ্যই আমার লম্ব বরাবর ক্ষেত্র নেওয়া লাগবে। সো এটা হচ্ছে সেই লম্ব বরাবর ক্ষেত্র, যেই এরিয়া দিয়ে আমি ফ্লাক্সকে ভাগ করব, ভাগ করলে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো, ঠিক আছে? গুড। তাহলে আমাকে বলেন এইটা যদি হয় 90 ডিগ্রি, কোনটা? এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ ম্যাগনেটিক ফিল্ডের সাথে ক্ষেত্র 90 ডিগ্রি কোণে থাকবে। এতটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, মাত্রই বললাম। এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এতটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এতটুকু কি হবে? থিটাই তো হবে, তাই না? পুরাটা 90, এতটুকু 90 মাইনাস থিটা, এটা কি হবে? থিটা হবে। বুঝতে পারছেন? তো এখান থেকেই হচ্ছে আমাদের আসছে যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর যে অবস্থিত ক্ষেত্রফলটা, সেটা কি হবে? সেইটা হবে হচ্ছে a cos থিটা। সো a cos থিটাটা কি? a cos থিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? এটা কি? ম্যাগনেটিক ফিল্ডের সাথে বা বি এর সাথে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল, সাথে লম্বভাবে অবস্থিত এরিয়া। ওকে, চাইলে সাইডে এরিয়া লেখা দিতে পারো। তাহলে এইবার বলো এই পয়েন্টে বা যেখানে তুমি এই ক্ষেত্রটাকে রাখলা, সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে? সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মান হবে এই তলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স ডিভাইডেড বাই ফ্লাক্সের সাথে লম্বভাবে অবস্থানকারী এরিয়া। ফ্লাক্সের সাথে লম্বভাবে অবস্থানকারী এরিয়ার মান কত? এ না, এ cos থিটা। তাহলে নিচে আসবে হচ্ছে এ cos থিটা। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে ইন জেনারেল ফর্মুলা, এবং এখান থেকে আমরা বলতে পারি ফাই ইজ ইকুয়ালস টু বি এ cos থিটা। সো আমরা বি এর মান হচ্ছে অন্য ফর্মুলাতেও বের করতে পারবো, এরিয়ার মান তো বের করতে পারবো, থিটার মানও বের করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা বের করি ফ্লাক্সের মান, বুঝছো? এখান থেকে ফ্লাক্সের মানটা বের হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে ফ্লাক্স নির্ণয় করার ফর্মুলা। এখন এখানেও একটা কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে এই ফ্লাক্সটা কি বলতো? এই ফ্লাক্সটা হচ্ছে এই এরিয়ার মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স। এই এরিয়ার মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স যাবে? এই যে এই বাঁকা তলটার মধ্যে দিয়ে। আচ্ছা ভাই, এই বাঁকা তলের মধ্যে দিয়ে যতটুকু ফ্লাক্স যাবে, এই লম্ব তলের মধ্যে দিয়েও কি ততটুকু ফ্লাক্স যাবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। তুমি যদি জিনিসটাকে এই পাশ থেকে অবজার্ভ করো, এই পাশ থেকে জিনিসটা দেখতে কেমন লাগবে জানো? জিনিসটা দেখতে লাগবে এরকম। এটা হচ্ছে আমার সেই বাঁকা তলটা, ওকে? এইটা হচ্ছে আমার সেই লম্ব তলটা, এই যে এইটা হচ্ছে সেই লম্ব তল, বাঁকা তলের প্রজেকশনটা। আর আমার বলরেখাগুলো আসতেছে এইভাবে, এই যে এখন সবাই বুঝবা আশা করি, এইভাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে বলরেখাগুলা আসতেছে। তাইলে এইটা হচ্ছে আমার এ, যে এইটার যে এরিয়া সেটা হচ্ছে এ, ওকে? এই বলরেখাগুলা কি এই তলকে 90 ডিগ্রি কোণে অতিক্রম করতেছে? না। যদি করতো তাইলে ফ্লাক্স ডিভাইডেড বাই এই লেখা দিতাম, বাট এই বলরেখাগুলো তো এই তলকে 90 ডিগ্রি কোণে অতিক্রম করতেছে না। আমার লাগবে কি? বলরেখার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত ক্ষেত্রফল। তার জন্য আমরা কি করব? খেয়াল করো, আমি একটা কাজ করি, এই ইয়ালোটার উপরে একটা লম্ব আঁকি, ওকে? এইটা হচ্ছে আমার এই তলের তল ভেক্টর, সেটা হচ্ছে এই বরাবর এরিয়া এ। আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিক কাজ করছে? ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই দিক বরাবর, ঠিক আছে? ওকে, এখন আই গেস বুঝে যাবা এই বরাবর আছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, বলো রেখে এই দিকে না, তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড এই দিকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওকে? এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? 90 মাইনাস থিটা। এই যে এইটা, এটা কি হবে? এটা হবে অবশ্যই 90 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তল ভেক্টর তলের সাথে 90 ডিগ্রি কোণ অবস্থান করে। এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা হবে থিটা। কেন? কারণ এই সবুজটা কি? সবুজটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল, ঠিক আছে? কি? লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল। তারপরে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই সবুজ লাইনটা কেমনে আছে? 90 ডিগ্রি কোণে। তাই টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এতটুকু 90 মাইনাস থিটা। অবশ্যই এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে থিটা, ওকে? তাহলে এই বরাবর এরিয়া যদি হয় এ, এই বরাবর এরিয়া কত হবে? এ cos থিটা। এবং সেই তল ভেক্টরটা কোন দিক কাজ করবে? তল ভেক্টর কোন দিক কাজ করে? তলের সাথে লম্ব বরাবর। তাহলে বলো তো এই যে এই এরিয়াটা, এই এরিয়ার ভেক্টর কোন দিক কাজ করবে? এই বরাবর, এই বরাবর কাজ করবে হচ্ছে এ cos
থিটা। এবং ফ্লাক্সের মান কি হবে, এই বি এবং এ কস থিটার গুণফলের সমান। তার মানে এই তলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স ফাই হবে এ বি কস থিটা। বুঝেছো? এবং তুমি যদি খেয়াল করো, এই সবুজ তলের মধ্যে দিয়ে যতটুকু ফ্লাক্স অতিক্রম করবে, এই হেলানো হলুদ তলের মধ্যে দিয়েও কিন্তু সমপরিমাণ ফ্লাক্সে অতিক্রম করবে, কারণ এটার প্রজেকশনই তো এইটা। এখান দিয়ে যদি 5টা বলরেখা যায়, এখান দিয়েও সেই 5টাই অতিক্রম করবে। এখান থেকে যদি 6টা যায়, এখান দিয়েও 6টাই অতিক্রম করবে। কোথাও তো এক্সটেন্ডেড এরিয়া নাই। বুঝতে পেরেছেন? সো এর জন্য হচ্ছে আমরা নিচে এ কস থিটাটা লিখতে পারতেছি, কারণ সমপরিমাণ ফ্লাক্সই যাচ্ছে। এমন না যে ইয়েলোর মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স যাচ্ছিল, গ্রিনের মধ্যে দিয়ে কম ফ্লাক্স যাচ্ছে, না। ইয়েলোর মধ্যে দিয়ে যতগুলো ফ্লাক্স অতিক্রম করবে বা যতটুকু ফ্লাক্সে অতিক্রম করবে, ঠিক ততটুকু ফ্লাক্স তার লম্ব প্রজেকশনের মধ্যে দিয়ে অতিক্রম করবে, বা তার যে অভিক্ষেপটা, যে লম্ব অভিক্ষেপটা বা উপাংশটা, তার মধ্যে দিয়ে অতিক্রম করবে, ঠিক সমপরিমাণ ফ্লাক্স। বুঝছো? একদম সহজ। তুমি চাইলে এটাকে ভেক্টরের কনসেপ্ট দিয়েও চিন্তা করতে পারো, যে আমাদের ফর্মুলা হবে এটা। ভেক্টরের কনসেপ্টে কিভাবে চিন্তা করা যেতে পারে, ফাই ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু, লেখো, ইজ ইকুয়ালস টু ফাই ডিভাইডেড বাই বি এর দিকে এরিয়া। কি? বি এর দিকে এরিয়া। ওকে, এরিয়াকে একটা ভেক্টরের মতো চিন্তা করো। আমার বি কোন দিক কাজ করছে? এই দিক বরাবর কাজ করছে। তাহলে দেখো তো বি এর দিকে তল ভেক্টর কত? তল ভেক্টর এবং বি এর উপাংশ মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে বি বরাবর তল ভেক্টর কত হবে? এ cos থিটা। তাহলে বি হবে ফাই ডিভাইডেড বাই এ cos থিটা। তুমি চাইলে এভাবেও চিন্তা করতে পারো, তোমার যেভাবে ভালো লাগে। ঠিক আছে? তাহলে এখান থেকে ফাই হবে কি? সেম ফর্মুলা, এ বি cos থিটা। বুঝতে পেরেছো? একদম সহজ। তবে কেয়ারফুল, এখানে থিটাটা কি? থিটা কি বলো তো? থিটা হচ্ছে তল ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? থিটা কি? থিটা হচ্ছে তল ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। লাইনটা আবার লেখো, এই যে এখানে লেখাও আছে। থিটা হচ্ছে তল ভেক্টর এবং বি এর মধ্যবর্তী কোণ। এটা যেন ভুল না হয়। তাহলে ভাইয়া যদি এরকম হয়, তল আমার 90 ডিগ্রি কোণে অবস্থিত, তখন কি থিটার মান 90 ডিগ্রি হবে? cos 90 এর মান তো 0 ভাইয়া, না। থিটা তল এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ না। থিটা হচ্ছে তল ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। তাহলে আমি যদি তোমাকে কয়েকটা কেস অ্যানালাইসিস দেখাই দিই, ধরো তোমাকে 3টা কেস দেখাচ্ছি। কেস নাম্বার 1, হ্যাঁ, আমার তল কোনটা? আমার তল হচ্ছে, লেটস সাপোজ এইটা। ঠিক আছে? ওকে, এখানে আসা হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে তল কোনটা? কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে তল হচ্ছে এইটা। কোনটা? এইটা। ঠিক আছে? ওকে, আরেকটা আছে কেস নাম্বার 3। কেস নাম্বার 3 তে তল কোনটা? ভাই কেস নাম্বার 3 তে ধরো তলটা আরেকটু বাঁকানো। কিরকম বাঁকানো ভাইয়া? এরকম, ধরো এরকম। এটা হচ্ছে কেস নাম্বার 3। ওকে, ফাইন। এরকম 3টা কেস তোমাকে দেওয়া আছে, বা তুমি চাইলে এটাকে আরেকটু ইয়াও করতে পারো। এটাকে করার এখন সুযোগ আছে কি? অবশ্যই আছে। প্রত্যেক জিনিসেরই সুযোগ আছে, জীবনে ভুল করা যায় 100টা। না, ভুল করো না বাচ্চারা। আসো দেখো, প্রথম কথা, 3টা কেসেই আমি ধরলাম আমার ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর। ঠিক আছে? এই বরাবর আমি ধরো তোমাকে ম্যাগনেটিক ফিল্ডের মান দিয়ে দিছি, এবং এই যে তলটা, তলটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা মানে হচ্ছে ব্যাপারটা কিরকম, ধরো এই ক্যালকুলেটরটা, এইটা হচ্ছে সারফেস। আমি জাস্ট এই পাশের ছবিটা আঁকছি। হ্যাঁ, এখানে কিন্তু সারফেস আছে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু বলরেখা যাবে, যেখান দিয়ে হচ্ছে বলরেখাগুলো যাবে। ওকে, আমি জাস্ট এই পাশের ছবিটা আঁকছি, বলরেখাগুলো এখান দিয়ে এসে অতিক্রম করতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে বলো তো, এখানে থিটার মান কত হবে? ভাইয়া থিটার মান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ তল ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। ভুল, এখানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। হ্যাঁ ভাইয়া, 0 কেন? থিটা কি? তল আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ না। থিটা হচ্ছে তল ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। তল ভেক্টর কোন দিক কাজ করে? তল ভেক্টর কাজ করে তলের সাথে লম্ব বরাবর, তার মানে এই বরাবর। এই বরাবর কাজ করবে এরিয়া ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভাই ম্যাগনেটিক ফিল্ডও তো সেম ডিরেকশনে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? সেম ডিরেকশনে। এরিয়া ভেক্টর সেম ডিরেকশনে। মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে ভাই ফ্লাক্সের ফর্মুলা কি হবে? ফ্লাক্সের ফর্মুলা হবে ফাই ইজ ইকুয়ালস টু এ বি কস 0, মানে হচ্ছে এ ইন্টু বি। ক্লিয়ার? একদম সহজ। বুঝছি না? একদম সহজ না? একদম সহজ। এখন তোমাকে বলছে সেকেন্ড যে কেসটা, সেকেন্ড কেসে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আসছে এইভাবে। ঠিক আছে? এইভাবে, 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 এইভাবে। ওকে, এবং তোমাকে বলা আছে এই যে অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা?
এই অ্যাঙ্গেলটা ধরো এই বরাবর গেছে ম্যাগনেটিক ফিল্ড এবং এই বরাবর আছে হচ্ছে আমাদের তল, তোমাকে বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা, বা তুমি উপরেরটা দিয়েও চিন্তা করতে পারো, এটা না দিয়ে ধরো তুমি এটা দিয়ে চিন্তা করতে পারো, এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি এবং এটা হচ্ছে আমার এরিয়া। আমাকে বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, ধরো 60 ডিগ্রি, ঠিক আছে, কত 60 ডিগ্রি। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে থিটার মান কত এবং ম্যাগনেটিক ফ্লাক্সের মান কত। তুমি বললা ভাইয়া দেখেই তো বোঝা যাচ্ছে থিটার মান কত 60 ডিগ্রি ভাইয়া, ম্যাগনেটিক ফ্লাক্স কত ফাই ইজ ইকুয়ালস টু এ বি কস 60। পরীক্ষা দিয়ে এসছো রিল্যাক্সে, স্যার দিছে কেটে, কেন? সেম ভুল, তুমি এরিয়ার সাথে অ্যাঙ্গেল নিছো ম্যাগনেটিক ফিল্ডের, না এরিয়া ভেক্টরের সাথে নেওয়া লাগবে, তলের সাথে অ্যাঙ্গেল থিটা না, তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল থিটা। তাহলে বলেন এখানে তল ভেক্টর কোনটা, তলের সাথে লম্ব আঁকো, কি করো তলের সাথে লম্ব আঁকো, আঁকছো, এটা হচ্ছে তলের সাথে লম্ব, ওকে, মানে তলের সাথে বা সারফেসের সাথে 90 ডিগ্রি কোণ অবস্থান করতেছে এই লম্বটা, তাহলে এটা হচ্ছে আমার তল ভেক্টর। ওকে ভাইয়া, এই অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেল কত অবশ্যই 90 ডিগ্রি, কেন? কারণ তল ভেক্টর তলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে, এটা 60, টোটাল অ্যাঙ্গেল 90, এই টোটাল অ্যাঙ্গেল কত, এই যে এই পুরাটা হচ্ছে 90, কত 90, তল ভেক্টর তলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তাহলে উপরের ওই অ্যাঙ্গেলটুকু কত হবে ভাইয়া, এই যে এইটুকু, কোনটুকু, এই যে এইটুকু, এইটা হবে হচ্ছে 30 ডিগ্রি, এবং তল ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে থিটা, সো এবার থিটার মান কত হবে 30 ডিগ্রি। বুঝছিস, একদম সহজ কিন্তু, ওকে। এবং তাহলে এখান থেকে যদি আমরা ফাই এর মান বের করি তাহলে ফাই হবে এ বি cos 30, cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2 ইনটু এবি, এটা হবে হচ্ছে ফাই এর মান। ক্লিয়ার? ওকে ভাই, কেস নাম্বার 3 আসো, এবার তো পেরা যাবা, এবার তো তোমরা বুদ্ধিমান হয়ে গেছো, এই 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 এই, ঠিক আছে। তোমাকে বলছে এই যে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তোমাকে বলছে ম্যাগনেটিক ফ্লাক্স নির্ণয় করো এবং থিটা নির্ণয় করো। বলো কি আপনি কি করবা, এবার তলের সাথে লম্ব আঁকো ডিরেক্ট, এত চিন্তা করারই দরকার নাই, কি করবা তলের সাথে লম্ব, এটা কি, এটা হচ্ছে এরিয়া ভেক্টর বা তল ভেক্টর, ওকে। তল ভেক্টর তলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করবে 90 ডিগ্রি কোণে, এই অ্যাঙ্গেলটুকু কত 30 ডিগ্রি, তাহলে ভাইয়া এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90, এই পুরোটা কি 90, এতটুকু হচ্ছে 30, তাহলে এতটুকু কত হবে 90 মাইনাস 30 ভাই 60 ডিগ্রি, কত হবে 60 ডিগ্রি, চলো 60 ডিগ্রি, এটা হবে হচ্ছে 60 ডিগ্রি এবং এইটাই আমাদের থিটা, তাহলে থিটার মান কত, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ফ্লাক্সের মান কত হবে এ বি cos থিটা, দ্যাট মিন্স এ বি cos 60, cos 60 এর মান হচ্ছে হাফ, দ্যাট মিন্স এবি বাই 2, ওকে। খেয়াল করে দেখছো থিটার মান যত বাড়তেছে ফ্লাক্সের মান কিন্তু তত কমতেছে, এখানে ফ্লাক্সের মান ছিল সবচেয়ে বেশি, তারপর একটু কম, এখন আরো কম, তার মানে থিটা যত কমবে ফ্লাক্সের মান কিন্তু তত কমবে। থিটা কমা মানে কি, থিটা কমা মানে হচ্ছে তুমি টেকনিক্যাল থিটা কমা বলতেছি, থিটা যত বাড়বে, উল্টা বলতেছি, থিটা মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং তল ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা যত বাড়বে ফ্লাক্সের মান কিন্তু তত কমবে। তার মানে থিটা বাড়া মানে হচ্ছে টেকনিক্যালি তুমি এই তলটাকে ম্যাগনেটিক ফিল্ড বরাবর নিয়ে আসতেছো। থিটা সবচেয়ে কম কখন, যখন তলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, তুমি যত ম্যাগনেটিক ফিল্ডের দিকে হেলাবা তত থিটার মান কি হবে বাড়তে থাকবে, এবং যখন হেলাইতে হেলাইতে একদম ম্যাগনেটিক ফিল্ড বরাবর নিয়ে আসবা তখন থিটার মান কত হয়ে যাবে, তখন 0 হয়ে যাবে, ঠিক আছে, সরি 90 হয়ে যাবে। একদম যখন বরাবর নিয়ে আসবা ম্যাগনেটিক ফিল্ড বরাবর, ধরো তোমার ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, কোন দিকে, এই দিকে এইদিকে এইদিকে, তোমার তলও কোন দিকে, ধরো তোমার তলটাও রাখা এইভাবে, তোমাকে বলছি তলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স কত, তাহলে দেখো এই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে তোমার এরিয়া ভেক্টর, দুটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন ফ্লাক্সের মান কত হবে ভাইয়া, তখন ফ্লাক্সের মান 0, cos 90 এর মান কত 0, ঠিক আছে, বা ম্যাগনেটিক ফিল্ডের মান কত, ম্যাগনেটিক ফিল্ডের মান 0 হয়ে যাবে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড 0 বলা ঠিক না, ফ্লাক্সের মানটা 0 বলে দাও, ফ্লাক্সের মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। কেন, কারণ এই যেখানে cos 90 চলে আসছে, cos 90 এর মান কত 0, এবং তুমি নরমালিও যদি চিন্তা করো তোমার ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, তুমি তোমার এরিয়াও রাখছো এই বরাবর, এই এরিয়া দিয়ে তো কোনো কিছু অতিক্রমই করবে না,
তাই না? যখন এরিয়াটাকে এইভাবে রাখবা তখন অতিক্রম করবে। তুমি হেলাইতেছো হেলাইতেছো হেলাইতেছো, দেখো প্রথমে চিন্তা করো এইভাবে আছে একদম, হ্যাঁ ঠিক আছে একদম এইভাবে আছে। যখন একদম এইভাবে আছে তখন সবচেয়ে বেশি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে। কিছুটা বাঁকাইছে, কিছুটা এইভাবে বাঁকাইছে, এখন ফ্লাক্সের পরিমাণ কমে গেছে, আরো বাঁকাইছে, ফ্লাক্সের পরিমাণ আরো কমে গেছে। একদম যখন ম্যাগনেটিক ফিল্ড বরাবর চলে আসবে তখন ফ্লাক্সের মান হয়ে যাবে 0। ক্লিয়ার? তাহলে আমরা যত ম্যাগনেটিক ফিল্ডের দিকে বাঁকাবো ফ্লাক্সের মান তত কমবে। দিকে বাঁকাবো মানে কি? মানে থিটার মান যত বাড়বে ফ্লাক্সের মান তত কমবে। যখন থিটার মানটা 0 তখন ফ্লাক্স ম্যাক্সিমাম, যখন থিটার মান 90 তখন ফ্লাক্স মিনিমাম, মানে হচ্ছে 0। থিটার মান 90 মানে কি? আমার তল কি ম্যাগনেটিক ফিল্ড এসে 90 ডিগ্রি কোণে না, হ্যাঁ থিটার মান 90 মানে হচ্ছে তল ম্যাগনেটিক ফিল্ড বরাবর, কারণ এটা তল ভেক্টরের সাথে কোণ। আর থিটার মান 0 মানে কি? 0 মানে হচ্ছে তলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে আছে। ক্লিয়ার গাইস? বুঝতে পারছো না? একদম সহজ। তো এটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি থেকে ম্যাগনেটিক ফ্লাক্সের মান বের করার ফর্মুলা। এখন কথা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটা ফাই, এটার একক কি হবে চিন্তা করে দেখো। ফাই 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 সরি বি, বি যেটা ফাই ডিভাইডেড বাই এ, তাই না? একদম যদি জেনারেলি চিন্তা করি তাহলে কি ফাই ডিভাইডেড বাই এ, বা এভাবে লিখতে পারো এ পারপেন্ডিকুলার, মানে লম্ব ক্ষেত্রফলটা। ওকে, তাহলে উপরে কি আছে? ম্যাগনেটিক ফ্লাক্স, এটার একক কি? এটার একক হচ্ছে ওয়েবার। কি? ওয়েবার। নিচে কি আছে? এরিয়া। এরিয়ার একক কি? এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তাইলে ভাইয়া এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটার একক কি হবে? এইটার একক হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। মনে থাকে যেন একক কি? একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। লেখো তো সবাই, লেখো। একক কি হবে? একক হবে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে? এটার আরো একটা একক আছে, আরো একটা না আরো দুইটা একক আছে। আপাতত আর একটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে টেসলা। কি? টেসলা। শুধুমাত্র টি দ্বারা প্রকাশ করা হয়। সো ওয়েবার পার মিটার স্কোয়ার আর টেসলা দুইটা একই জিনিস, কোনো পার্থক্য নাই। ঠিক আছে? দুইটা এসআই ইউনিট, দুইটাকে বলা যায় না যদিও। ওয়েবার পার মিটার স্কোয়ারটা হচ্ছে এসআই ইউনিট আর একটা হচ্ছে টেসলা। টেসলাকে মনে হয় এসআই ইউনিটই বলে নাকি, যাই হোক পরের দিন বলবো নি তোমাদেরকে। সো দুইটা ইউনিট আছে, আরো একটা ইউনিট আছে, আপাতত এই দুটো মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এবং এই ওয়েবার পার মিটার স্কোয়ারকে আমরা কি বলি? টেসলা বলি। বুঝছেন? দুইটাই এসআই ইউনিট। ওকে, মনে থাকবে? সহজ একদম, ভেরি গুড। এখন কথা হচ্ছে এই যে ভাইয়া ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা কি রাশি? এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এটা কিন্তু ভেক্টর রাশি। ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু ডিরেকশন আছে। তুমি একটা নর্থ পোলকে রাখতেছো এখানে, সে কোন দিকে বল লাভ করবে তুমি জানো না? জানো তো। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব কোন দিকে পড়বে সেটা তুমি জানো। তার মানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের কি আছে? ডিরেকশন আছে। এবং সেটা তুমি এখান থেকেও বলতে পারো। কই থেকে বলতে পারো? এখান থেকেও বলতে পারো। তুমি যদি একটু এক্সপ্রেশনটার দিকে তাকাও, এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনটা হচ্ছে, ধরো আমি এখানে লিখতেছি ফাই ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা, তাই না? এ কি? এরিয়া। এরিয়া কি রাশি? ভেক্টর রাশি। বি কি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, যেটাই বলো না কেন। এটাও কি রাশি? ভেক্টর রাশি। থিটা কি ভাইয়া? থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। চেনা চেনা কি লাগে? এরকম কিছু কি দেখছিলা ভাইয়া? দেখছিলাম। কোথায় দেখছিলা? ভেক্টরে দেখছিলাম ভাইয়া। এটা কি দুইটা ভেক্টরের ডট গুণকে রিপ্রেজেন্ট করে না? এই যে এ, এটা হচ্ছে এরিয়া ভেক্টরের মান। এই যে বি, এইটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান। এবং থিটা কি? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এই জিনিসটা কি? দুইটা ভেক্টরের ডট গুণ। সো টেকনিক্যালি এই যে ফাই বা ফ্লাক্স, এটা হচ্ছে এরিয়া ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এই দুইজনের ডট গুণ। বুঝছো? কি? এরিয়া ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এই দুজনের ডট গুণ করলে তুমি কি পাবা? ম্যাগনেটিক ফ্লাক্স পাবা। ওকে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি রাশি? এইটা হচ্ছে স্কেলার রাশি। ওকে, দুইটা ভেক্টরের ডট গুণ করলে যেটা পাওয়া যায় সেটা কি? অবশ্যই স্কেলার রাশি। এবং এখানে কি গুণ হচ্ছে? এখানে হচ্ছে ডট গুণ। ভুল যেন না হয়। ওকে, একদম সহজ, খুবই 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 সহজ। মনে থাকবে না বলো তো? খুবই সহজ। হ্যাঁ, এখানে মানে কোনো কনফিউজিং কিছু নেই। আচ্ছা, ডিরেকশনের ব্যাপারে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। আচ্ছা, এটা ইন জেনারেল বলা সম্ভব না, বাট এখানে দিকের প্রেডিকশনের একটা ব্যাপার আছে। প্রেডিকশনের ব্যাপারটা কিরকম দেখবা, তোমরা যখন ম্যাগনেট পড়তে যাবা দেখবা তোমাকে এরকম দিয়ে দিবে। ধরো একটা শিট অফ পেপার দিছে, এরকম একটা পেপার শিট দিয়ে তোমাকে বলছে এই শিটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এরকম, কিরকম? এরকম।
হ্যাঁ এইগুলা কি ভাইয়া, এগুলা চারপাশে মাঝে মধ্যে আবার গোলও দিয়ে দেয়। হ্যাঁ চারপাশে কি করে আবার গোল দিয়ে পেঁচাই দেয়, এগুলা আবার কি জিনিস ভাইয়া, এসবের কি দরকার ছিল? ভালোই তো ছিল খাতাটা, এগুলা কাইটা কেটে দিলেন কেন? এই কাটা দিয়ে কি বোঝানো হয়? দেখো এটা হচ্ছে অনেকটা একটা তীরের মতো অ্যাজাম্পশন। একটা তীরের কথা যদি আমরা চিন্তা করি, ধরো এরকম একটা তীর আছে, ওকে, এরকম একটা তীর, তীরের পিছনের সাইডটা কিরকম থাকে, এরকম 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 এরকম, তাই না? আর সামনের সাইডটা কিরকম থাকে, এরকম এরকম এরকম, ওকে। সো একটা তীরকে যদি তুমি সামনের সাইড থেকে দেখো, সেটা দেখতে কিরকম মনে হবে? ধরো একটা তীর একদম সামনের দিকে আসতেছে, তুমি কি দেখবা? জাস্ট এই মাথার পয়েন্টটুকু দেখবা। একটা তীর যদি সামনের দিক থেকে তুমি দেখো, তোমার দিকে আসতেছে, তুমি কি দেখবা? তুমি জাস্ট এই টপ পয়েন্টটা দেখবা না, টপ পয়েন্টটা দেখবা। আর তুমি যদি দেখো যে না একটা তীর তোমার থেকে দূরে যাচ্ছে, তখন তুমি কোন জায়গাটা দেখবা? তখন দেখবা তুমি বটম পয়েন্টটা, ঠিক আছে? তাহলে যদি কখনো দেখো এরকম একটা পেপারের মধ্যে এরকম ক্রস দেওয়া আছে অথবা এরকম ডট দেওয়া আছে, ডট দিয়ে কি বুঝবো আর ক্রস দিয়ে কি বুঝবো? ডট দিয়ে বুঝবো আমরা এমন একটা ভেক্টর যে কিনা এই তল থেকে বাইরে আসতেছে, ওকে। জাস্ট এই তীরটার কথা চিন্তা করো, ধরো একটা তীর হয় ভিতরে যাচ্ছে নাহলে বাইরে আসতেছে। আমি দাঁড়াইলাম এই তলের সামনে এবং দাঁড়াই দেখলাম এরকম ডট 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 দেখা যাচ্ছে, তাহলে তুমি তীরের কোন প্রান্ত দেখতেছো? তুমি কি সামনের প্রান্ত দেখতেছো নাকি পিছনের প্রান্ত দেখতেছো? অবশ্যই সামনের প্রান্ত। তার মানে তীরটা তোমার দিকে আসতেছে। আমরা ভেক্টরকে কেমনে প্রকাশ করি? অ্যারো দিয়েই তো প্রকাশ করি। তাহলে একটা অ্যারো বাইরের দিকে আসতেছে বা একটা ভেক্টর বাইরের দিকে আসতেছে, তার মানে এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে? তল বরাবর বাইরের দিকে, ওকে। তলের মধ্যে ডট 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 দেওয়া আছে মানেই হচ্ছে এখানে যে রাশিটাকে প্রকাশ করা হচ্ছে সেই রাশির ডিরেকশন এই তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে? সেখানে যেই রাশির কথা বলা আছে বা যেই রাশিকে প্রকাশ করা হচ্ছে, যেই রাশিকে প্রকাশ করা হচ্ছে, লেখো প্রকাশ করা হচ্ছে, তার ডিরেকশন কোন দিকে? তার ডিরেকশন তল বরাবর বাইরের দিকে। তার ডিরেকশন হচ্ছে তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে? একদম সহজ, বাইরের দিকে। এটা যে শুধুমাত্র ম্যাগনেটের জন্য এমন না, অন্য যে কোনো রাশিকেও তুমি এভাবে প্রকাশ করতে পারো। দেখবা তোমাকে মাঝে মধ্যে এরকম দিবে যে এখানে এই দেওয়া আছে এই, ঠিক আছে, বা এখানে ক্রস দেওয়া আছে দিয়ে সাইডে লেখা আছে আই। তার মানে কি? মানে এখানে একটা তারের কথা বলা হয়েছে যেখানে কারেন্টটা তার বরাবর ভিতরের দিকে যাচ্ছে, ঠিক আছে? ধরে এভাবে দিয়েছে ডট, পাশে লিখছে আই। তার মানে কি? এখানে একটা তারের কথা বলা হয়েছে যেখানে কারেন্টটা তার বরাবর বাইরের দিকে আসতেছে, ঠিক আছে? শুধুমাত্র যে ম্যাগনেটকে এভাবে প্রকাশ করা হয় এমন কিন্তু না, এটা একটা ইন জেনারেল কনভেনশন, ঠিক আছে? আমরা এভাবে কোনো একটা রাশির তল বরাবর বাইরে আসা বা তল বরাবর ভিতরে প্রবেশ করাকে বোঝাইতে পারি, ওকে, শুধুমাত্র ম্যাগনেটের জন্য না। সো এই যে অ্যারো অ্যারো এগুলা কি বোঝাবে, বা ক্রস ক্রস, এই ক্রসগুলা বোঝাবে হচ্ছে রাশিটা তল বরাবর ভিতরের দিকে যাচ্ছে, রাশিটা তল বরাবর ভিতরের দিকে যাচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে। বুঝেছো? একদম সহজ। তাহলে আমাকে বলো তো বাচ্চারা, যদি আমি এভাবে আঁকি, কি ভাইয়া, ধরো আমি আঁকছি এভাবে, ওকে, বলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? বাম দিক থেকে ডান দিকে। আমি আঁকছি এভাবে, বলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? নিচ থেকে উপরের দিকে। আমি আঁকছি এইভাবে, বলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ভেক্টর বরাবর। তুমি যদি অ্যারো দিয়ে প্রকাশ করো তাহলে যেই বরাবর দিছো সেই বরাবরই, ঠিক আছে? ভাইয়া আমি আঁকছি এইভাবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এই বাম দিক বরাবর। ভাইয়া আমি আঁকছি এইভাবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? বাম দিকে না, ডান দিকে না, উপরের দিকে না, নিচের দিকে না, তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? থ্রি ডাইমেনশনাল তো জিনিসটা, স্পেসটা কি থ্রি ডাইমেনশনাল স্পেস না? সো বাম আছে, ডান আছে, উপর আছে, নিচ আছে, তল বরাবর বাইরের দিকেও আছে, তল বরাবর ভিতরের দিকেও আছে, ওকে। আমি ধরলাম এটা এক্স ওয়াই তল, কি ধরলাম? ধরলাম এটা হচ্ছে এক্স ওয়াই তল, ওকে। এবং এক্স ওয়াই তলের মধ্যে তোমাকে বলা আছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম, তার মানে কি এক্স ওয়াই তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? কোন দিকে? এক্স ওয়াই তল বরাবর ভিতরের দিকে। তাহলে এক্স ওয়াই তলের সাথে লম্ব বরাবর কোন অক্ষ অবস্থান করে? জেড অক্ষ। তাহলে যদি এটাকে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্কে দেখাই, ধরো এই এই এই, এটা হচ্ছে নেগেটিভ জেড অক্ষ, এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। তাহলে এক্স ওয়াই জেড। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। ক্রস দিয়ে কি বোঝাচ্ছি? তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। কোন তল?
এক্স ওয়াই তলের সাথে। তাহলে এক্স ওয়াই তল কোনটা? এই যে এটা হচ্ছে আমার এক্স ওয়াই তল ভাই, এক্স ওয়াই তল এটা হচ্ছে এক্স ওয়াই তল। সেই এক্স ওয়াই তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে মানে কি? মানে হচ্ছে এই যে নেগেটিভ জেড অক্ষ বরাবর, ঠিক আছে? সো এই কেসটায় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নেগেটিভ জেড অক্ষ বরাবর, বুঝছো? একদম সহজ। যদি এরকম হইতো ভাইয়া, যেরকম এটা হচ্ছে এক্স ওয়াই তল, এটা কি? এটা হচ্ছে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল। আমাকে বলছে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম, এভাবে এঁকে দিছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এভাবে। এর দিয়ে আমরা কি বুঝবো? এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সাইডে লিখে দিছে বি, ওকে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই এক্স ওয়াই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে, লম্ব বরাবর, সবসময় লম্ব বরাবর। সো এখানে হচ্ছে লম্ব বরাবর ভিতরের দিকে, এখানে হচ্ছে লম্ব বরাবর বাইরের দিকে। তাহলে বলো তো এইটার ডিরেকশন অ্যাকচুয়ালি কোন দিকে? এইটার ডিরেকশন হচ্ছে, আমি যে ছবিটা আঁকি, এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার জেড অক্ষ, ঠিক আছে? এক্স ওয়াই তল কোনটা? এইটা হচ্ছে এক্স ওয়াই তল, ওকে? এটা হচ্ছে আমার কি? এক্স ওয়াই তল। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। ডিরেকশন কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে, বা এখানে হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে? তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এক্স ওয়াই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে, মানে হচ্ছে এই দিক বরাবর। এটার ছবি হচ্ছে এটা, বুঝছো? কারণ আমাদের তো খাতাটা তো 2 ডাইমেনশনাল, তাই না? সো আমরা তো খাতার মধ্যে 3 ডাইমেনশনাল ছবি আঁকতে পারতেছি না। তুমি কিভাবে আঁকতে পারবা? ধরো তোমার কাছে খাতা আছে, তুমি আঁকলা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তুমি কি জেড অক্ষ উপরের দিকে বাতাসের মধ্যে দেখাইতে পারবা? দেখাইতে তো পারবা না। এর জন্য হচ্ছে যে ডট ক্রস দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? সো ডট দেওয়া থাকলে আমরা কি বুঝবো? কোনো একটা ভেক্টরের ডিরেকশন অবশ্যই সেই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে। আর যদি ক্রস দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরটার ডিরেকশন তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। ভাই এটা কি শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বোঝায়? না, যে কোনো ভেক্টরের ডিরেকশন বোঝাইতে পারে। যদি সাইডে ই লেখা থাকতো তাহলে ইলেকট্রিক ফিল্ড বুঝাইতো। যদি ভাইয়া সাইডে কথার কথা ধরো লেখা আছে এফ, তাহলে কি বুঝাইতো? ফোর্স বুঝাইতো, ঠিক আছে? সো যে কোনো ভেক্টরকেই তুমি এভাবে প্রকাশ করতে পারো, শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডকে না। বাট ম্যাগনেটের যে ম্যাথগুলা, সেই ম্যাথের মধ্যে তুমি এই সিম্বল অনেক বেশি দেখবে এভাবে ক্রস ক্রস দেওয়া আছে। দেখলে কি বুঝবা? এই খাতার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে তল বরাবর লম্বভাবে ভিতরের দিকে, ওকে? যদি ডট ডট দেওয়া থাকে তাহলে কি বুঝবা? এই পৃষ্ঠা বা খাতার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে খাতার সাথে লম্ব বরাবর বাইরের দিকে। ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা এই পর্যন্ত? তাহলে আমাদের অনেকটা পড়া হয়ে গেছে। দেখো কারো কোনো কনফিউশন হয়েছে কিনা এই ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ফ্লাক্স বা এই ডিরেকশন বোঝানি? দেখেন কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো আমাকে। দেখো দেখো তো বাচ্চারা, হা 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 হা, দেখো এই পর্যন্ত বুঝছি সবাই? নাকি কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো। এগুলো কিন্তু মানে এখন যদি কনফিউশন ক্লিয়ার না করো, সামনে গিয়ে কিন্তু মাথাটা দাওলা যাবে, ঠিক আছে? আগেই বলতেছি, এগুলো প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে আগাইতে হবে, হ্যাঁ? কারণ এই যে একটু পরেই দেখবে যে এরপরে যখন আমরা ছবিটা আঁকবো চার্জ ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, তখনই কিন্তু এই ছবি লাগবে। এই ছবি ছাড়া কিন্তু আগাইতে পারবো না, ঠিক আছে? সো এই ছবিগুলো ভালো মতো বোঝা লাগবে, প্রত্যেকটা ইনসাইট ভালো মতো নেওয়া লাগবে, জাস্ট মুখস্থ না। এগুলো মুখস্থ করে কিন্তু আগানো কঠিন। বারবার বলছি, যারা চিন্তা করছে এগুলো মুখস্থ করে পার হবা, হবে না, জিনিসটা এভাবে হয় না। আমরাও তো তোমাদের সমান ছিলাম। তোমার কি মনে হয় আমরা মুখস্থ করার চেষ্টা করি নাই? আমরাও মুখস্থ করার চেষ্টা করছি, বুঝছি মুখস্থ করে হবে না, তখন একটু বুঝে বুঝে পড়া লাগছে, ঠিক আছে? সো বুঝে বুঝে পড়ো, দ্যাটস দ্য বেস্ট সলিউশন, ওকে? দেখেন দাদা, ইউ 3 ডাইমেনশনাল প্র্যাকটিক্যাল 1 অর 2 ডাইমেনশন কোনো জিনিস নাই, আপনি বলছিলেন। হ্যাঁ, মানে 2 ডাইমেনশনাল তো কোনো কিছুই নাই। আমরা মানে 2 ডাইমেনশনাল কোনো কিছুই তো পাবো না। কারণ তুমি ধরো তুমি বললা যে ভাইয়া আমি একটা খাতার পেজ নিছি, ঠিক আছে? এটা একটা 2 ডাইমেনশনাল জিনিস না। তুমি ধরে নিচ্ছ এটা 2 ডাইমেনশনাল, বাট অ্যাকচুয়ালি তো এটা 2 ডাইমেনশনাল না। দেখো ওর একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য কোনটা? এটা ভাইয়া। ওর একটা প্রস্থ আছে, তাহলে ভাইয়া দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে তো 2 ডাইমেনশনাল না। ওর একটা পুরুত্বও আছে, অনেক কম বাট আছে। তুমি বললা ভাইয়া বিশ্বাস করি না। আচ্ছা তুমি অনেকগুলা পৃষ্ঠা একটার পর একটা রাখো, কি হবে? একটা মোটা বই হয়ে যাবে। যদি একটা সিঙ্গেল পেজের পুরুত্ব না থাকতো, তাহলে 300 পেজ মিলে এরকম একটা মোটা বই তৈরি করতে পারতো? পারতো না। তোমাকে বললাম বিন্দুর সংজ্ঞা দাও, তুমি বললা ভাইয়া যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই তাকেই বিন্দু বলে। ভুল। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিন্তু সেটা এতই কম যে সেটাকে আমরা নেগলেক্ট করি বা সেটা নগণ্য, তাকে বলে হচ্ছে বিন্দু। ভাইয়া বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ইয়েস। তুমি যে রেখা আঁকো বা লাইন আঁকো কেমনে? অনেকগুলা বিন্দু পাশাপাশি বসিয়ে। সো একটা বিন্দুরই যদি দৈর্ঘ্য না থাকতো, অনেকগুলা বিন্দু মিলে রেখা কেমনে তৈরি করতো? বুঝছো? আছে, সব কিছুই 3 ডাইমেনশনাল, বাট মাপা যায় না বা নগণ্য, খুবই অল্প, তার জন্য আমরা অ্যাভয়েড করি, বাট 3 ডাইমেনশনাল। ঠিক আছে? দেখেন বুঝছি কিনা?
ক্লিয়ার? ওকে দাদা কয়টা ক্লাস লাগবে? দ্য ম্যাগনেটিক ঘড়ির লাল কাঁটা পৃথিবীর কোন কিভাবে আকর্ষণ করে? পড়বো আমরা লাস্টে হচ্ছে আর্থ ম্যাগনেটটা নিয়ে পড়বো। আমি যের জন্যই বলছিলাম যে যদি শুরুতেই মানে জানতে চাও আমি চাইলে উত্তরটা দিতে পারবো না, কারণ এগুলো হচ্ছে চ্যাপ্টারের লাস্টের দিকের আলোচনা। আমাদের প্রথম দিকের পার্টগুলো পড়ে নেওয়া লাগবে। আগের দিন হচ্ছে তোমাদের এগুলো পড়াইছিলাম জাস্ট একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য ম্যাগনেটের ব্যাপারে, ঠিক আছে? এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। আমরা চ্যাপ্টার লাস্টে এগুলো ডিটেলসে পড়বো, চিন্তা করো না। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? গুড। এবার হচ্ছে চার্জ অ্যান্ড ম্যাগনেট। দেখো এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র ম্যাগনেটের প্রপার্টি নিয়ে পড়ছি, বাট এবার খুব একটা ইন্টারেস্টিং জিনিস। ওকে, ধরো তোমার কাছে এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? একটা চার্জ আছে, এখানে আর একটা চার্জ আছে, বুঝছো? এটা হচ্ছে Q1 কুলম, এটা কি Q1 কুলম, এটা হচ্ছে Q2 কুলম। ওকে, এবং এই দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R বা D, যেটাই বলো। আচ্ছা, এই দুজনের মধ্যে কি কি বল কাজ করবে? মহাকর্ষ বল কাজ করবে, হ্যাঁ, বাট সেটা খুবই নগণ্য হবে, কারণ তাদের ভর হয়তো বা খুবই নগণ্য। স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স কাজ করবে বা কুলম্বের বল কাজ করবে, সেটার মান কত হবে? সেটার মান হবে হচ্ছে Fc is equals to C into Q1 Q2 divided by R square, ঠিক আছে? এটা ওকে। এখানে কি আর কোনো ফোর্স কাজ করবে না? এটা তখনই হবে যখন এদের মধ্যে আপেক্ষিক বেগ শূন্য, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে দুইটা চার্জের আপেক্ষিক বেগ। ওকে, আপেক্ষিক বেগ মানে একটা চার্জের সাপেক্ষে আর একটা চার্জের বেগ। ধরো দুইটা চার্জই 10 মিটার পার সেকেন্ড বেগ গতিশীল, ও 10 একই দিকে গতিশীল, দুজনের আপেক্ষিক বেগ কত? পরস্পরের সাপেক্ষে শূন্য। দুইটা চার্জের আপেক্ষিক বেগ যদি পরস্পরের সাপেক্ষে শূন্য হয়, তাদের মধ্যে শুধুমাত্র ইলেকট্রিক ফোর্স কাজ করে। এখন ধরো তোমার কাছে দুইটা চার্জ আছে, এই হচ্ছে একটা চার্জ এবং এই হচ্ছে আর একটা চার্জ, এবং এইবার একটা চার্জের সাপেক্ষে আর একটা চার্জ স্থির না, একজনের সাপেক্ষে আর একজন গতিশীল। ধরো ওর মান হচ্ছে Q1 কুলম, ওর মান হচ্ছে Q2 কুলম, এবং ও আগাচ্ছে ভি বেগ নিয়ে। ভিটা কি? ভি হচ্ছে প্রথম চার্জের সাপেক্ষে দ্বিতীয় চার্জের বেগ। তার মানে এবার দুইটা চার্জের মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে। যখনই দুইটা চার্জের মধ্যে আপেক্ষিক বেগ চলে আসবে, কি আসবে? আপেক্ষিক বেগ, তখনই এদের মধ্যে ইলেকট্রিক ফোর্সে বাদেও আরো একটা ফোর্স কাজ করবে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। কি বলেন ভাইয়া, চার্জের মধ্যে ম্যাগনেটিক ফোর্স কই থেকে আসলো? চার্জে থাকবে ইলেকট্রিক ফোর্স, ভাই ম্যাগনেটিক ফোর্স কেমনে আসলো? এক্সপেরিমেন্টালি প্রত্যেকটা জিনিস প্রমাণ করা যায়। প্রথমত তাদের মধ্যে যদি আপেক্ষিক বেগ না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রিক ফোর্স। যদি আপেক্ষিক বেগ থাকে, তাহলে দুইটা ফোর্স, ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স। সেখানে আসবে হচ্ছে ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? প্লাস ম্যাগনেটিক ফোর্স। ইনফ্যাক্ট যদি দুইটা চার্জ নাও থাকে, যদি শুধুমাত্র একটা সিঙ্গেল চার্জ থাকে, কি এটা গেল 1 নাম্বার এক্সাম্পল, দুইটা চার্জ ছিল। এটা গেল 2 নাম্বার এক্সাম্পল, যেখানে দুইটা চার্জ ছিল, এখানে দুইটা চার্জ পরস্পরের সাপেক্ষে স্থির ছিল, এখানে দুইটা চার্জ পরস্পরের সাপেক্ষে গতিশীল ছিল, তাদের মধ্যে একটা আপেক্ষিক বেগ ছিল। এবার ধরো দুইটা চার্জ আছে বা দুইটা চার্জ নাই, একটা চার্জ আছে। ওকে, কি আছে? একটা চার্জ আছে, এবং এই একটা চার্জই গতিশীল, কিউ কুলম মানের চার্জ। এইবার কি চারপাশে কোনো ম্যাগনেটিক ফোর্স বা কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। একটা সিঙ্গেল চার্জও যদি গতিশীল হয়, তার চারপাশেও আমরা কি পাবো? একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো। কি পাবো? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। রোটেটিং কেন আসবে? সামনে আসবে, চিন্তা নাই, সামনে আসবে, আপাতত বিশ্বাস করে নাও। সো একটা সিঙ্গেল চার্জ যদি গতিশীল হয়, তার চারপাশে আমরা কি পাবো? ম্যাগনেটিক ফিল্ড পাবো, ম্যাগনেটিক ফিল্ড। এখানেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছিল, এখানেও আমরা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছিলাম, তার জন্যই ম্যাগনেটিক ফোর্স আসতেছিল। ম্যাগনেটিক ফোর্স কোথায় আসবে? যেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ম্যাগনেটিক ফিল্ড ছাড়া কিন্তু ম্যাগনেটিক ফোর্স আসবে না। সিমিলারলি যেমন ইলেকট্রিক ফোর্স ছাড়া ইলেকট্রিক ফিল্ড আসতো না, এখানেও একই কাহিনী, ম্যাগনেটিক ফিল্ড ছাড়া ম্যাগনেটিক ফোর্স আসবে না। সো তুমি যদি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অন্য কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়াল বা অন্য কোনো একটা ম্যাগনেটকে এনে স্থাপন করো, তখন সে সেই ম্যাগনেটিক ফোর্সটা অনুভব করবে। এখানে তো জাস্ট একটা চার্জ আছে, নিজের তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডকে তো সে নিজে অনুভব করবে না, অন্য কেউ অনুভব করবে। তো যখনই চার্জ মোশনে থাকবে, তার চারপাশে কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে।
ওকে, এবং এইটাই হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, যদিও পরবর্তীতে আর অনেক পরীক্ষা আসছে, বাট ওয়েস্টেডের পরীক্ষার মাধ্যমে হচ্ছে এটা খুব সুন্দর মতো প্রমাণ করা যায়। ওকে, তাহলে আপাতত আমরা মাথায় রাখবো চার্জ যদি মোশনে থাকে বা দুইটা চার্জের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তখনই আমরা কি পাবো, ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে চার্জ যে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে এমন কিন্তু না, চার্জ ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করে। ইনফ্যাক্ট এই ম্যাগনেটিজমের একটা খুব সুন্দর সম্পর্ক ডিরাইভ করা যায় আইনস্টাইনের যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সেখান থেকে। যদি সুযোগ হয় তোমাদের যখন চ্যাপ্টার 8টা পড়াবো তখন এটা পড়াই দিব, ঠিক আছে? যাই হোক, আপাতত লাগবে না, অনেক ডিটেলস আলোচনা এখন দরকার নেই। ওকে, সো আমাদের আপাতত এখান থেকে দুইটা জিনিস মাথায় রাখা লাগতেছে, সেটা হচ্ছে দুইটা চার্জ যদি পরস্পরের সাপেক্ষে স্থির থাকে তখন শুধুমাত্র ইলেকট্রিক ফোর্স, এখানে কোনো ম্যাগনেটিক ফোর্স আসবে না, এখানে নো ম্যাগনেটিক ফোর্স। ওকে, গুড। যদি পরস্পরের সাপেক্ষে একটা আপেক্ষিক গতি থাকে বা আপেক্ষিক বেগ থাকে তাহলে ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স দুইটাই কাজ করবে। যদি একটা সিঙ্গেল চার্জ হয়, সে যদি গতিশীল হয় বা মুভিং চার্জ হয়, তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যদি এখানে তুমি অন্য কোনো চার্জ বা অন্য কোনো ম্যাগনেট বা অন্য কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে নিয়ে আসো, সে সেই প্রভাবটাকে অনুভব করতে পারবে। তার মানে একটা মুভিং চার্জ কি করে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। কি বললাম, মুভিং চার্জ কি করে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তাহলে এই লাইনটা একটু মাথায় রাখো, মুভিং চার্জ কি করে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। দেখো, চার্জ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, মনে থাকবে, একদম সহজ। তাহলে ভাইয়া একটা মুভিং চার্জকে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে? চিন্তা করে দেখো, একটা ম্যাগনেটিক ফিল্ড কি করে, আর একটা ম্যাগনেট বা আর একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাকশন করে বা আর একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের উপর বল প্রয়োগ করে। এখন তুমি কি করলা, একটা মুভিং চার্জকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে দিয়ে দিলাম। আমি তোমারে বললাম এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ভাইয়া এটা আবার কেমন ম্যাগনেটিক ফিল্ড? এতে আমরা বুঝতেছি ম্যাগনেটিক ফিল্ডটা তল বরাবর লম্বভাবে ভিতরের দিকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এটা। ওকে, একদম সহজ। ওকে ভাইয়া, এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড, বুঝছি ভাইয়া, হ্যাঁ এইটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে 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 ওকে, ঠিক আছে। এখন ধরো একটা চার্জ এখানে প্রবেশ করছে, একটা মুভিং চার্জ কি করছে, চার্জ প্রবেশ করছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ওকে, বুঝো। এখন এই চার্জের নিজেরও তো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আছে। তাহলে এখানকার যে ম্যাগনেটিক ফিল্ড, ধরো এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি, ঠিক আছে, সে কি চার্জের উপর একটা বল প্রয়োগ করবে না? তুমি বললা যে ভাইয়া ম্যাগনেট তো ম্যাগনেটের উপর বল প্রয়োগ করে, বা ম্যাগনেট ম্যাগনেটিক মেটেরিয়ালের উপর বল প্রয়োগ করে, ম্যাগনেট চার্জের উপর কেন বল প্রয়োগ করবে? চার্জের আশেপাশেও তো এখন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে নিজস্ব, তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, চার্জের উপর বল প্রয়োগ করবে, মুভিং চার্জের উপর, ফিক্সড চার্জ না। তুমি এখানে এনে চার্জকে বসায় রাখো, কোনো বলই প্রয়োগ করবে না। কেন? কারণ একটা স্থির চার্জের উপর তো বল প্রয়োগ করার কথাও না। স্থির চার্জের কি ম্যাগনেটিক ফিল্ড আছে নাকি? তুমি যদি এখানে এনে চার্জকে বসায় রাখো, তার উপর কোনো বল কাজ করবে? কোনো বল কাজ করবে না, কারণ স্থির চার্জের তো কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। যখন তুমি চার্জটাকে গতিশীল করবা তখন তার নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাকে তুমি নিয়ে গেছো আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সো অবশ্যই এই ম্যাগনেটিক ফিল্ড এই চার্জের উপর একটা বল প্রয়োগ করবে। যদি চার্জটাকে আমি স্থির করে দেই তখন আর কোনো বল কাজ করবে না। বল কখন কাজ করবে? যখন চার্জ গতিশীল, কারণ গতিশীল অবস্থায় চার্জের নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা চার্জের উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। যখন স্থির হয়ে যাবে চার্জটা, তখন তার নিজের কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা এই চার্জের উপর কোনো বলও প্রয়োগ করতে পারবে না। ক্লিয়ার? তাহলে চার্জের উপর বলটা কখন প্রয়োগ করতে পারবে? যখন চার্জ মোশনে থাকবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ম্যাগনেটিক ফিল্ডে যদি চার্জের কোনো মোশন না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো বল কাজ করবে না। ওকে, তাহলে ধরো আমাদের চার্জ ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আসলো, এইভাবে এভাবে আসছে। ওকে, এই বরাবর, এই বরাবর আসছে, প্রবেশ করছে সে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে। তার বেগ হচ্ছে ভি, ওকে, এবং তার মান হচ্ছে কিউ কুলম্ব। এখন কথা হচ্ছে এই চার্জ কতখানি বল অনুভব করবে? এটা একটা এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে বেশ কিছু রেজাল্ট পাওয়া যায়। প্রথমত দেখা যায়, এক, এই বলের মান হয় চার্জের মানের সমানুপাতিক। কেন?
ইটস প্রিটি নর্মাল। বলের মান চার্জের মানের সমানুপাতিক হওয়ার পিছনে কারণও আছে। তুমি দেখো একটা চার্জের মান যত বেশি হবে সে তত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে। 2 কুলম্ব মানের একটা চার্জকে গতিশীল করলে সে যত মানের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে তার চারপাশে, অবশ্যই 10 কুলম্ব মানের চার্জকে গতিশীল করলে তার চেয়ে বেশি মানের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তার মানে চার্জের মান যত বেশি তার নিজের ম্যাগনেটিক ফিল্ড হবে তত স্ট্রং, এবং তখন এই ম্যাগনেটের উপর বেশি বল প্রয়োগ করতে পারবে। ওকে, এটাও কিন্তু একটা ম্যাগনেটের মতোই বিহেভ করবে, কারণ ওর একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে। ম্যাগনেট আমরা কাকে বলতেছি? যার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে মুভিং চার্জের একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এটা কিসের মতো বিহেভ করবে? একটা ম্যাগনেটের মতো। ম্যাগনেট কখন বেশি স্ট্রং হবে? যখন তার ম্যাগনেটিক ফিল্ডের মান হবে বেশি। তাহলে চার্জের মান যদি বেশি হয় তার নিজস্ব যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হয়ে যাচ্ছে স্ট্রং, এবং অবশ্যই এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তখন চার্জের উপর বল প্রয়োগ করবে বেশি। তাহলে চার্জ কখন বেশি বল অনুভব করবে? যখন চার্জের মান বেশি হবে। এর জন্য বলা হয় ম্যাগনেটিক ফোর্সের মানটা চার্জের মানের সমানুপাতিক। চার্জের মান যত বেশি হবে সে তত বেশি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে। এটা হচ্ছে এক। ওকে, এটা 1 নম্বর ফাইন্ডিং। এবার সেকেন্ড ফাইন্ডিংটা কি? সেকেন্ড ফাইন্ডিংটা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফোর্সের মান সেটা চার্জের বেগের সমানুপাতিক। চার্জ যত বেশি বেগে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করবে তার উপর তত বেশি বল কাজ করবে। এটা হচ্ছে সেকেন্ড ফাইন্ডিং। 3 নাম্বার ফাইন্ডিংটা কি? 3 নাম্বার ফাইন্ডিংটাও প্রিটি অবভিয়াস। এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যার মধ্যে আমরা চার্জকে প্রবেশ করাচ্ছি তার মান যত বেশি হবে ম্যাগনেটিক ফোর্সের মানও তত বেশি হবে। এইটা হওয়াটা কি স্বাভাবিক না? তুমি চিন্তা করো, এই ফিল্ড যত স্ট্রং সে কি তত বেশি ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, এর জন্য এফবি যেটা বা ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মানের সমানুপাতিক। ক্লিয়ার? আরও একটা জিনিসের সাথে সম্পর্ক আছে, সেটা হচ্ছে লেখো এফবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। ওকে, যেখানে থিটাটা কি? থিটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ, ঠিক আছে? ওকে, একদম সহজ। ভি কি? ভি হচ্ছে আমাদের এই চার্জ কত বেগে প্রবেশ করলো। ভি এর ডিরেকশন কোন দিকে? চার্জ যেই দিক বরাবর প্রবেশ করবে সেটাই হচ্ছে বেগের ডিরেকশন, বা চার্জ যেই দিকে গতিশীল সেটাই হবে বেগের ডিরেকশন। বি এর ডিরেকশন কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কাজ করতেছে সেটা হচ্ছে বি এর ডিরেকশন। এবং এই দুইজনের মধ্যবর্তী যে কোণ, এই যে একটা ভেক্টর হচ্ছে ভি ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, এই দুইজনের যে মধ্যবর্তী কোণ সেটাই হচ্ছে থিটা। তাহলে আমি তোমাকে বললাম এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। লেটস সাপোজ, হ্যাঁ আমি একটু ত্রিমাত্রিক স্থানাঙ্কে দেখাই। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। আমার ম্যাগনেটিক ফিল্ড ধরো কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর কাজ করতেছে ম্যাগনেটিক ফিল্ড। আমার চার্জ এসে প্রবেশ করছে একদম এক্স অক্ষ বরাবর, এই বরাবর কাজ করতেছে হচ্ছে চার্জের বেগ। তাহলে বলো তো থিটার মান কত হবে? থিটার মান হবে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, গুড। এখন আমি বললাম যে না, আমার এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, এই 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 আমার ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। আমার চার্জ এসে প্রবেশ করছে এরকম একটা ডিরেকশনে, এই বরাবর। এইবারও কি থিটার মান 90 ডিগ্রি? না, তোমার দেখা লাগবে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত। এবার থিটা হবে এইটা। কোনটা? এই যে এইটা। একদম সহজ, ঠিক আছে? চার্জ কোন দিকে গতিশীল বা চার্জের বেগ কোন দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ড, এটা কোন ম্যাগনেটিক ফিল্ড? এটা কি চার্জের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড? না, এইটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যার মধ্যে চার্জটা প্রবেশ করলো। চার্জের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা অদৃশ্য, সেটা আমরা এখানে দেখাচ্ছি না, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যার মধ্যে চার্জটা প্রবেশ করছে। সো এই ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কাজ করতেছে আর চার্জ যেদিকে গতিশীল, সেই দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবং এই বলের মান এই সাইন থিটার সমানুপাতিক। এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। এই চারটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমাদের ফর্মুলা চলে আসে এফ বি বা ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের মান। যে একটা চার্জ যদি, চার্জের মান যদি হয় কিউ, সে যদি বি মানের একটা ম্যাগনেটিক ফিল্ডে ভি বেগ নিয়ে থিটা কোণে প্রবেশ করে, তখন তার উপর প্রযুক্ত ম্যাগনেটিক ফোর্সের মান, যেটা এই ম্যাগনেটিক ফিল্ডটা দিবে, সেই মান হবে হচ্ছে কিউ ভিভি সাইন থিটা। এই বলটা কার উপর কাজ করবে? এই বল কাজ করবে চার্জের উপর, ঠিক আছে? এই বলটা কার উপর ক্রিয়াশীল? এই বল চার্জের উপর ক্রিয়াশীল, বা চার্জটার উপর ক্রিয়াশীল। বুঝেছো? একদমই সহজ, মনে থাকবে। বলটা কাজ করবে হচ্ছে চার্জের উপর, এই চার্জটার উপর। ওকে,
ক্লিয়ার একদম, কোনো কনফিউশন আছে নাই? গুড। এখন এই যে বল, এই বল তো একটা ভেক্টর রাশি, আবার ডান পাশেও দেখতেছি একটা সাইন থিটা, এখানেও আবার দুইটা ভেক্টর আছে ভি আর বি। ক্রস গুণের কথা মাথায় আসতেছে না? আসা উচিত। তাহলে এই বল যেটা, এটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, আসতেছি। আরেকটা হচ্ছে এফ বি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু বি ক্রস ভি। ওকে, ভি ক্রস বি এর মান হচ্ছে ভিবি সাইন থিটা, বি ক্রস ভি এর মান হচ্ছে ভিবি সাইন থিটা। ভাইয়া কোনটা সঠিক? সঠিক হবে হচ্ছে এইটা, নিচেরটা সঠিক তো। কেন? কারণ ডিরেকশন ম্যাচ করে না। অবশ্যই তোমার ডান দিকে ক্রস গুণের ডিরেকশন হওয়া লাগবে বাম দিকের ভেক্টরের ডিরেকশনের সাথে একই। যদি এমন হয় ভি ক্রস বি যেদিক কাজ করতেছে, এফ বি কাজ করতেছে তার উল্টা দিকে, তখন কিন্তু তুমি এই দুটাকে সমান লিখতে পারবে না। অবশ্যই ভি ক্রস বি যেদিক কাজ করা লাগবে, এফ বিও একই দিক কাজ করা লাগবে, তখন তুমি মাঝখানে দিতে পারবে ইকুয়াল। যদি এখানে তুমি ডিরেকশন অ্যানালাইসিসে যাও, দেখবা বি ক্রস ভি এর ডিরেকশন এফ বি এর ডিরেকশনের উল্টা। ওকে, কারণ যখন একটা চার্জ এইভাবে প্রবেশ করে, তার উপর বলটা কোন দিক কাজ করবে, বা সে কোন দিক বরাবর বল লাভ করবে? সে বল লাভ করবে হচ্ছে টা 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 টা, এই বরাবর আছে বি, এই বরাবর আছে হচ্ছে ভি, ভি ক্রস বি মানে হচ্ছে উপরের দিকে। সো দেখা যায় এই বরাবর যখন চার্জটা প্রবেশ করে, সে বল লাভ করে হচ্ছে উপরের দিকে, এই দিক বরাবর বল লাভ করে। ঠিক আছে? আর যদি এমন হইতো চার্জটা উল্টা দিক দিয়ে প্রবেশ করছে, যদি এমন হইতো যে ভাইয়া চার্জ প্রবেশ করছে এই দিক বরাবর ভি বেগে, তখন সে বল লাভ করতে হচ্ছে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। ভাই এইসব ডিরেকশন আপনি কেমনে বের করতেছেন? আচ্ছা দেখাচ্ছি, সবই দেখাচ্ছি। প্রথমত লেখো এখানে ক্রস গুণফল কোনটা সঠিক, প্রথমটা, হ্যাঁ, ভি ক্রস বি। এফ বি যেটা, যদি এটার ভেক্টর ফরম্যাটে যাই, এটাকে আমরা লিখতে পারি কিউ ইন্টু ভি ক্রস বি। ওকে, ভি ক্রস বি কেন লিখতে পারলাম? দেখো যে ডান পাশটা দেখো, দেখলেই বুঝে যাবা। এটা হচ্ছে ভি ভেক্টরের মান ভি, এটা হচ্ছে বি ভেক্টরের মান ডি, আর এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই আরেকটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই সাইন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা কি রিপ্রেজেন্ট করে? ক্রস গুণফলের মান। এবং বাম পাশেও একটা ভেক্টর আছে, তাহলে এফ বি বা বল ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস পি। ঠিক আছে? ওকে, মানে ডিরেকশনটা কেমনে বের করব? দেখো এই বলের ডিরেকশন হবে ভি ক্রস বি এর দিকে। সহজ কথা, বলের ডিরেকশন কোন দিকে হবে? বল কাজ করবে ভি ক্রস বি এর দিকে। ঠিক আছে? ভি ক্রস বি এর দিকে। ক্রস গুণের ডিরেকশন আমরা বের করতে পারি, তাহলে তো বলের ডিরেকশন বের করা কোনো ব্যাপার না। আসো দেখাই, লেখো বলের ডিরেকশন কি ভাইয়া? বলের ডিরেকশন, এই যে ম্যাগনেটিক ফোর্সটা, তার ডিরেকশন আমাদের বের করা লাগবে। ডিরেকশন কেমনে বের করব? কয়েকটা কেস অ্যানালাইসিস করি। প্রথমে আসো কেস নাম্বার 1, ডিরেকশনের ব্যাপারে একদম ক্লিয়ার হওয়া লাগবে। ঠিক আছে? প্রথমত কেস নাম্বার 1, ধরো আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা এরকম। ঠিক আছে? এরকম মানে কি? ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। এই অবস্থায় চার্জ প্রবেশ করছে এইভাবে। ঠিক আছে? এই বরাবর চার্জ এই বরাবর প্রবেশ করছে, বা চার্জের যে বেগটা সেটা কাজ করছে এইদিকে। বলো তো বল কোন দিক কাজ করবে? চিন্তা করে দেখো, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভিতরের দিকে, আর ভি কোন দিকে? ভি হচ্ছে এই দিকে। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি ত্রিমাত্রিক স্থানাঙ্কে, তোমার যদি এভাবে বুঝতে সমস্যা হয়, প্রথমে তোমাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিয়ে বুঝাই। ধরো এটা হচ্ছে জেড, ঠিক আছে? কোনটা? এটা হচ্ছে জেড। ওকে, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিক কাজ করতেছে? ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে তল বরাবর ভিতরের দিকে, তাই না? তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে নেগেটিভ এক্স বরাবর। ওকে, এই বরাবর কাজ করতেছে ম্যাগনেটিক ফিল্ড। বেগ কোন দিক কাজ করতেছে? বেগ কাজ করতেছে পজিটিভ ওয়াই বরাবর, এই বরাবর কাজ করতেছে বেগ। তোমার কি লাগবে? তোমার লাগবে ভি ক্রস বি। ভাই ভি ক্রস বি যেই দিক কাজ করবে সেইটাই হবে বলের ডিরেকশন। ভি ক্রস বি কেমনে বের করবা? ভাই ডান হাতি স্ক্রুর নিয়ম, ডান হাতের যে চারটা আঙ্গুল, হ্যাঁ, তাকে কোন দিক থেকে কোন দিক ঘোরাবা? প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। ভি থেকে বি এর দিক ঘোরাও। এই যে ভি থেকে বি এর দিক কোন দিক কাজ করবে? বল, বল কাজ করবে পজিটিভ জেড অক্ষ বরাবর। ওকে, এই বরাবর কাজ করবে বল। তাহলে দেখো তোমার ভি কাজ করছে এই দিকে, বি কাজ করছে ভিতরের দিকে। তাহলে বি কাজ করছে ভিতরের দিকে, ঠিক আছে? কোন দিকে? একদম ভিতরের দিকে। আর ভি কাজ করছে এই দিক বরাবর। তাহলে ভি থেকে বি এর দিক ঘোরাও। এই যে ভি হচ্ছে এই বরাবর, ভি কোন বরাবর? দাঁড়াও, হ্যাঁ এই বরাবর। দেখো এই বরাবর হচ্ছে ভি,
আর বি কোন দিকে? বি হচ্ছে ভিতরের দিকে, বি হচ্ছে ভিতরের দিকে আর ভি হচ্ছে এই দিকে। ওকে, তাহলে আমি হচ্ছে ভি থেকে বি এর দিক ঘুরাবো, এই হচ্ছে ভি, এই হচ্ছে বি। তাহলে ভি থেকে যদি বি এর দিক ঘুরাই, বুড়ো আঙুল কোন দিক যাচ্ছে? তল বরাবর উপরের দিকে। তাহলে এই যে আমার ফোর্স কাজ করবে হচ্ছে এই দিকে, এই দিক কাজ করবে ম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? গুড। ভাইয়া কেস নাম্বার 2, কেস নাম্বার 2 আসো। কেস নাম্বার 2 তে বলছে এই 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 এই। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর একটা দাও। ওকে ওকে ওকে, ধরো এবার চার্জ আসছে এইদিকে। কোন দিকে? এইদিকে। এটা হচ্ছে কিউ কুলম্ব চার্জ, চার্জ আসছে এইদিকে। ওকে, তোমাকে বলা হয়েছে এইবার ফোর্স কোন দিক লাভ করবে। চিন্তা করে দেখো, প্রথমে তুমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিয়ে চিন্তা করো, তুমি যেভাবে চিন্তা করতে কমফোর্টেবল হও, কোনো সমস্যা নাই। এই বরাবর আছে হচ্ছে আমাদের জেড অক্ষ, এই বরাবর আছে কি জেড অক্ষ, এই বরাবর আছে এক্স অক্ষ। আরে জীবনটা একটা বেদনা। এই বরাবর জেড অক্ষ, এই বরাবর আছে এক্স অক্ষ, এই বরাবর আছে ওয়াই অক্ষ। নেগেটিভ ওয়াই অক্ষ কোন বরাবর? নেগেটিভ ওয়াই অক্ষ এই বরাবর। নেগেটিভ এক্স অক্ষ কোন বরাবর? এই বরাবর। ওকে, আমার বেগ কাজ করছে কোন দিকে? বেগ হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর হচ্ছে বেগ। ওকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, তার মানে হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কি করবা? ভি ক্রস বি। তাহলে এই যে ভি থেকে বি এর দিক ঘোরাও, তাহলে আমার ভি হচ্ছে এবার এই দিকে, এই দিকে হচ্ছে ভি, আর বি হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। তাইলে ভি থেকে বি এর দিক ঘোরাও, ভি ক্রস বি। ভি হচ্ছে এই বরাবর, এই যে এই বরাবর, বি হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, ভি থেকে বি এর দিক ঘোরাও। বুড়ো আঙ্গুল কোন দিকে? তল বরাবর নিচের দিকে। ঠিক আছে, তার মানে আমার ম্যাগনেটিক ফোর্স কোন দিক কাজ করবে? ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এই দিক বরাবর। ঠিক আছে, একদম সহজ, ডান হাতে স্ক্রু নিয়ম। পারবো? গুড। এক্সাম্পল নাম্বার 3। এবার ধরো তোমাকে ডট দিছে। কি দিছে? ডট। ভাই আমি তো সারা জীবন ডটই খেয়ে গেছি, কোনোদিন তো ভাইয়া 4-6 মারতে পারিনি। ঠিকই আছে, যাই হোক, আসো তোমাকে দিছে হচ্ছে ডট। ওকে ফাইন। এবার চার্জ কোন দিকে আসছে? চার্জ আসছে হচ্ছে এইদিকে। ওকে, এইটা হচ্ছে ভি। প্রথমে ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করো। ত্রিমাত্রিক স্থানাঙ্কে কেমন হবে খেয়াল করে দেখো। এই হচ্ছে জেড, এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। সাম বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডে এবার কাজ করতেছে এই দিকে। ওকে, ভি কোন দিকে? ভি হচ্ছে এই দিকে। ওকে, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। আমার কি লাগবে? ফোর্স। ফোর্স কোন দিক কাজ করবে? ভি ক্রস বি। তাহলে দেখো এই বরাবর ভি, এই বরাবর বি, ভি থেকে বি এর দিকে ঘোরাও, ভি থেকে বি এর দিক ঘোরাও, ভি থেকে বি এর দিকে। ফোর্স কোন দিকে? জেড অক্ষ বরাবর নিচের দিকে। ঠিক আছে, মানে তল বরাবর নিচের দিকে। তাহলে ফোর্স কাজ করবে এই দিকে। ওকে ভাই, ছবি থেকে বুঝান। দেখো এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড এবার বাইরের দিকে, এবং ভি হচ্ছে এই দিকে। কোন দিকে? এই দিকে। এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে ভি। তাইলে ভি থেকে বি এর দিকে, যে ভি থেকে বি এর দিকে শর্টেস্ট অ্যাঙ্গেলে ঘোরাও, ভি থেকে বি এর দিকে শর্টেস্ট অ্যাঙ্গেলে। ফোর্স কোন দিকে? তল বরাবর, তল বরাবর না ভাই, সারফেস বরাবর নিচের দিকে। ঠিক আছে, ভিতরে না বাইরে না, নিচের দিকে। বুঝতে পারছো? ফোর্স হবে নিচের দিকে। ক্লিয়ার? গুড। ভাইয়া কেস নাম্বার 4 দেখো, আরো একটা দেখাই দিই। কেস নাম্বার 4টা হচ্ছে এরকম, এই 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 এই, এরকম 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 এরকম। ঠিক আছে, সহজ। তোমাকে বলা হইলো এই হচ্ছে চার্জ, চার্জ এবার গেছে এই দিকে। ঠিক আছে, এই হচ্ছে ভি। এবার ফোর্স কোন দিকে হবে? চিন্তা করে দেখো, প্রথমে ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিয়ে চিন্তা করো। এই, ওকে, এই, এই। ওকে, ভি কোন দিকে? ভি হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। কোন দিকে? নেগেটিভ ওয়াই অক্ষ, এই বরাবর হচ্ছে ভি। বি কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। দ্যাট মিন্স বি ভেক্টরটা এই দিক বরাবর। ঠিক আছে, আমার কি লাগবে? আমার লাগবে ভি ক্রস বি। তার মানে আমার ঘুরাইতে হবে এই অ্যাঙ্গেলে, এই যে ভি থেকে বি, ভি থেকে বি। ফোর্স তল বরাবর উপরের দিকে। এবার যেহেতু চিন্তা করে এইভাবে, আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, আর আমার ভি হচ্ছে এইদিকে। এটা হচ্ছে ভি এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর বাইরের দিকে। আমার কি লাগবে? ভি ক্রস বি। তাহলে ভি থেকে বি, ভি থেকে বি, ফোর্স তল বরাবর উপরের দিকে। ঠিক আছে, তাহলে ফোর্স কোন দিকে হবে? ফোর্স হবে হচ্ছে তল বরাবর উপরের দিকে। ক্লিয়ার? পারবা না? ফোর্সের ডিরেকশন বের করা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। 5 নম্বর একটা সুইট এক্সাম্পল দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে, তোমাকে আমি বললাম এই 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 এই, আচ্ছা এখানে ডট দাও, ডটগুলা বেশি বড় হয়েছে, এটা তোমরা বলবা। ঠিক আছে,
দেখি পারো কিনা। ক্রস দিলাম, ক্রস 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 ক্রস, ঠিক আছে। ওকে, ধরো এখানে একটা ইলেকট্রন প্রবেশ করছে, কি একটা ইলেকট্রন, সে গেছে এই দিকে। প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের উপর ফোর্স কোন দিক কাজ করবে। দেখি যদি এই চারটা বুঝে থাকো এটাও পারবা, দেখি পারো কিনা। 1 2 3 4, এইটা পারলেই তুমি মোটামুটি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নিয়ে বা ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন নিয়ে আর কোনো প্যারা খাবে না। এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা তল বরাবর ভিতরের দিকে ক্রিয়াশীল, একটা ইলেকট্রন কি করছে এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে প্রবেশ করছে। দ্য কোয়েশ্চেন ইজ এই ইলেকট্রনের উপর ম্যাগনেটিক ফোর্স কোন দিক কাজ করবে। দেখি তো, আইদার নিচের দিকে অথবা উপরের দিকে হবে, যে কোনো একটা হবে, বলো কোনটা হবে। এই ইলেকট্রনের উপর ম্যাগনেটিক ফোর্স কোন দিকে বলো। দা নিজেকে আটকায় রাখলাম। আরে ভাই তুই প্রত্যেকটা দিন একই কমেন্ট করস। যাই হোক, তোর নাম কি রে? ঈশাম। ওকে, তোকে মুখস্থ হয়ে গেছে আমার। এটা ডিরেকশন কোন দিকে হবে বলো। ইলেকট্রন কোন দিক বরাবর এখানে ফোর্স লাভ করবে বলো তো দেখি, পারো কিনা বাচ্চারা, দেখি পারেন কিনা। আইদার হবে হচ্ছে উপরে অথবা হবে নিচে, যে কোনো একটা, দুইটার যে কোনো একটা হবে, হয় উপরের দিকে বল লাভ করবে অথবা নিচের দিক বল লাভ করবে। প্রশ্ন হচ্ছে কোনটা হবে সেটা আপনাদের বলা লাগবে। রনি বলছে উপরের দিকে, ভেরি গুড রনি, ভেরি গুড, সাবাস। তারপর বাকিরা, বাকিদের কি মনে হচ্ছে উপরের দিকে? আরে সাবাস, গুড। এখন শোনো তোমাদের একটু মানসিক ধাক্কা দিই। এই যে ডানহাতি নিয়ম, এটা কার জন্য অ্যাপ্লিকেবল? এইখানে এই ক্ষেত্রে এই ডানহাতি নিয়ম শুধুমাত্র পজিটিভ চার্জের জন্য অ্যাপ্লিকেবল। কেন ভাইয়া, কেন পজিটিভ চার্জের জন্য অ্যাপ্লিকেবল? তুমি একটু ফর্মুলার দিকে তাকাও তো। তুমি এফ বি লিখছো কিউ ইন্টু ভি ক্রস বি। কিউ এর মান যদি পজিটিভ হয় তাহলে এফ বির ডিরেকশন যা হবে ভি ক্রস বি এর ডিরেকশন তাই হবে। কিন্তু যদি কিউ এর মান নেগেটিভ হয়, ধরো কিউ এর মান -2, তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে এফ বি ইজ ইকুয়ালস টু -2 ইন্টু ভি ক্রস বি। এখন কি এফ বির ডিরেকশন আর ভি ক্রস বি এর ডিরেকশন সেম না? সামনে মাইনাস আছে না, ভেক্টরের সামনে মাইনাস দেওয়া মানে কি ডিরেকশন উল্টাই দেওয়া। তার মানে চার্জ যদি নেগেটিভ হয়, তোমার ডানহাতি স্ক্রুর নিয়ম অনুযায়ী ফোর্স যেদিকে আসতেছিল ফোর্স হবে অ্যাকচুয়ালি তার উল্টা দিকে। বুঝছো? চার্জ যদি নেগেটিভ হয় ডিরেকশন ঘুরে যাবে। তুমি কি করতেছিলা? ভি ক্রস বি এর ডিরেকশন বের করতেছিলা না? চার্জ নেগেটিভ হলে তো সামনে মাইনাস আসছে, সামনে মাইনাস মানে কি ভেক্টরকে 180 ডিগ্রি ঘুরাই দাও, তাহলে এফ বির ডিরেকশন কি হবে? ভি ক্রস বি এর 180 ডিগ্রি উল্টা ভার্সন বা উল্টা দিকে। বুঝছো? একদম সহজ। তাহলে নেগেটিভ চার্জ যদি প্রবেশ করে কখনো ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, ডানহাতি স্ক্রুর নিয়ম দিয়ে আমরা যেটা পাচ্ছিলাম ফোর্স কাজ করবে তার উল্টা দিকে। তাহলে ডানহাতি স্ক্রুর নিয়ম দিয়ে এখানে ফোর্স হওয়া উচিত উপরের দিকে, যেমনটা আমরা এখানে দেখছিলাম। বাট এটা তো পজিটিভ চার্জের জন্য, যদি নেগেটিভ চার্জ হয় ফোর্সের ফর্মুলার সামনে কি চলে আসবে? একটা মাইনাস। তখন ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? ভি ক্রস বি এর উল্টা দিকে। ভি ক্রস বি এর সামনে মাইনাস মানে কি? ভি ক্রস বি যেদিক কাজ করতেছে তার উল্টা দিকে, তাহলে তখন ভি ক্রস বি এর ডিরেকশনের উল্টা দিকে কাজ করবে ফোর্স। তার মানে এই কেসটায় ফোর্স হবে উল্টা দিকে। বুঝছো? সো ম্যাগনেটিক ফোর্স ডানহাতি স্ক্রুর নিয়ম দিয়ে তুমি বের করতে পারবা পজিটিভ চার্জের জন্য। আর যদি নেগেটিভ চার্জ হয় সেক্ষেত্রে পজিটিভ চার্জের জন্য যেটা আসতেছিল বা ডানহাতি স্ক্রুর নিয়ম দিয়ে যেটা আসতেছিল তার উল্টা দিকে কাজ করবে ফোর্স। ক্লিয়ার? ওকে, আর একটা জিনিস মাথায় রাখো, এখানে যে ফোর্সটা, এই যে ফোর্সটা, ঠিক আছে, কই গেল? এখানে যে ফোর্সটা, এই ফোর্স কিন্তু টা ভি এর সাথেও লম্ব, ওকে, এবং একই সাথে এই ফোর্স কিন্তু বি এর সাথেও লম্ব, ওকে। তুমি ফোর্স কেমনে পাইছো? ভি আর বি কে ক্রস গুণ করে। দুইটা ভেক্টরের ক্রস গুণ ফল দুইটা ভেক্টরের সাথে লম্বভাবে কাজ করে না? তার মানে এই ফোর্স ভি এর সাথেও লম্ব হবে, মানে হচ্ছে চার্জ যেই দিক বরাবর গতিশীল তার সাথেও লম্ব হবে, এবং একই সাথে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ড তার সাথেও লম্ব হবে। এজন্য মনে থাকে, তাহলে আমাদের ফোর্স ভি এবং বি উভয়ের সাথেই হবে লম্ব, ওকে। এবং ফোর্সের ডিরেকশন আর মান বের করা বুঝে গেছেন। পরের দিন আমরা অ্যাপ্লিকেশনে যাবনি বা ম্যাথে যাবনি, সমস্যা নাই, আজকে ফর্মুলা বুঝলেই হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা। মান কেমনে বের করব এইটা, আর ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে হচ্ছে ভি এবং বি উভয়ের সাথেই লম্ব বরাবর, ঠিক আছে। ভি এর সাথেও লম্ব বরাবর এবং বি এর সাথেও লম্ব বরাবর, কারণ এর জন্য ক্রস গুণফলের মাধ্যমে আমরা ফোর্সটাকে পাচ্ছি, এবং সেই ফোর্সের এক্সাক্ট ডিরেকশন বের করা এখানে দেখানো আছে। মোটামুটি 4টা কেসই আসে। যদি নেগেটিভ চার্জ হয় তাহলে এই ক্ষেত্রে ফোর্স হবে নিচে, যদি এখানে নেগেটিভ চার্জ হয় ফোর্স হবে উপরে, যদি এখানে নেগেটিভ চার্জ হয় ফোর্স হবে উপরে, যদি এখানে নেগেটিভ চার্জ হয় ফোর্স হবে নিচে। নেগেটিভ চার্জের জন্য জাস্ট ডানহাতি স্ক্রুর যে নিয়মটা ওটা উল্টাই যাবে, আর কিছু না,
ঠিক আছে? দেখো যদি বুঝো তাহলে মোটামুটি আজকে আমাদের কমপ্লিট। আমাদের দেখা হবে আবার বৃহস্পতিবার সন্ধ্যায়। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে যা ছুটি ছুটি হালকা মিস্টেক দাদা, ডোন্ট মাইন্ড। হ্যাঁ ঠিক আছে, সবাই বলছে উপরে, একমাত্র আবু হানিফ বলছে নিচে, সাবাস ঠিক আছে, আজকে আর আপনার কাছে ছুটি চাইবো না, ছুটি চাওয়ার আগেই ছুটি দিয়ে দিয়েছি, তুমি আর কি ছুটি চাবা বাবা। যাই হোক গাইস, আই গেস বুঝতে পেরেছেন, মোটামুটি সহজ আছে, ম্যাগনেট কিন্তু কঠিন না, যদি একটু বুঝে বুঝে পড়েন ইটস ভেরি ভেরি ইজি, জাস্ট আপনার একটু বুঝে বুঝে পড়া লাগবে। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ক্লাস শেষে তোমাদের সাথে একটু আড্ডা মারবো, অনেকদিন আড্ডা মারা হয় না, এখন আবার যে তোমাদের তারেক ভাইয়ের ম্যাথ ক্লাস আছে, তো ম্যাথ ক্লাস শুরু হয়ে যাবে, আপাতত আপনাদের ছুটি দিয়ে দিই, ঠিক আছে? আর যারা ফার্স্ট পেপার ব্যাচ আসো তাদের সাথে তো কালকে দেখা হচ্ছেই। তাহলে আজকের মতো বিদায়, সি ইউ পিপল ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট। এগুলো কিন্তু পড়ো, পরের দিন কিন্তু আমরা অ্যাপ্লিকেশনে যাব, ঠিক আছে? যে চার্জ যদি এভাবে প্রবেশ করে 90 ডিগ্রি কোণে, তখন কিন্তু চার্জ সার্কিউলার পাথে ঘুরে, তার জন্য কিন্তু ফোর্সের মান, ফোর্সের ডিরেকশন সবকিছু আমাদের লাগবে। এবং চার্জ যদি মানে 90 ডিগ্রি কোণে প্রবেশ না করে অন্য কোনো কোণে প্রবেশ করে, তখন কিন্তু চার্জ এভাবে হেলিক্যাল পাথে গতিশীল হবে। তো তুমি যদি ফোর্সের মান এবং ফোর্সের ডিরেকশন বের করা ভালো মতো না জানো, এগুলো কিন্তু জীবনরে দুর্বিষহ করে দিবে, ঠিক আছে? সো আজকে যতটুকু বাড়াইছি ততটুকু খুবই গুরুত্বপূর্ণ, ফোর্সের মান বের করে এবং স্পেশালি ফোর্সের ডিরেকশন বের করার যে পার্টটা, এটা একটু ভালো মতো পড়ে এসো, তাইলেই পরের দিন আর কোনো প্যারা নাই, বাকিটা আমি বুঝে নিবনি, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, গুড বাই।